সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখা। এই মেয়ে, এই তুমি কে? মুই আমার কেডা? মুই এই বাসা কাজ করি, মুই এই বাসা কাজের মাইয়া। কাজের মাইয়া? তোমারে এই বাসায় কাজ করার জন্য কে রাখছে? সামনে আবার কি যে কোন না, কেডা আবার রাখবো? ভাবি রাখছে। ভাবি? ও। বৌমা, এই বৌমা, এই এদিকে আসো তো। কি হয়েছে মা, আপনি এরকম ডাকাডাকি করতেছেন কেন? ডাকাডাকি করবো না? এই মেয়েরা নাকি তুমি কাজের জন্য এই বাসায় রাখছো? হ্যাঁ, আমি তো কাজের জন্য রাখছি, কেন কি হয়েছে? আমি জানতে চাই তোমাদের টোনাটুনির সংসার, এই দুইজনের সংসার, আমার ছেলের সংসারে কাজের মানুষ রাখতে হয়েছে কেন? কাজের মানুষ মানুষ কেন রাখে মা? বাসায় কাজ করার জন্য রাখছি। থালা বাসন ধোয়া, ঘরদোর পরিষ্কার করা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, এই সমস্ত কাজও করে। তাহলে তোমার কাজটা কি? সংসারের সব কাজ যদি কাজের মানুষই করে, তাহলে আমার ছেলেরে বিয়ে করানোর কোনো দরকার ছিল? একটা কাজের মানুষ রেখে দিলেই তো পারতাম। মা, এসব কি বলতেছো তুমি? চুপ কর, তুই কোনো কথা বলবি না। এই সংসারে কাজটা কি? তোর বউ তো বাইরে কোনো কাজ করে না, ঘরের মধ্যে তো থাকে, তাহলে সে রান্না বান্না কাপড় ধোয়া সব কাজের মানুষ করবে কেন? হ্যাঁ, আজকে থেকে আমার একটাই কথা, এই সংসারের কোনো কাজ কাজের মানুষ করবে না। তুমি সংসারে থাকবা, এই যে রান্না বান্না বাসন ধোয়া কাপড় কাচা সব কাজ কিন্তু তুমিই করবা বৌমা। মা, সোনিয়া কিভাবে বাসার কাজ করবে? ও তো রান্না বান্নাই করতে পারে না। নাই, আমি তো আছি, শিখাই দিব। আসো বৌমা, রান্না করে চলো, আমি শিখাই দিতেছি, আসো। হোয়াট দ্য হেল, তোমার মা এসব কি বলতেছে? ইম্পসিবল, আমি রান্না করে যেতে পারবো না। পাশে কাজের মেয়ে আছে, সে বাসার সমস্ত কাজ করবে। কারণটা কি? হ্যাঁ, তুমি কাজ করতে পারবা না কেন? হ্যাঁ, আমার ছেলে তোমার বিয়ে করছে কি পটের বিবির মতন সাজাইয়া শোকেসে বসায় রাখার জন্য? হ্যাঁ, এই যে শোনো, এই যে আমার সম্বন্ধে তো তোমার মনে হয় কিছুই জানা নাই, কিন্তু মনে হয় তোর বউরে কিছুই বলস নাই। আমি যখন আমার শ্বশুর বাড়িতে বউ হইয়া আসি, তখন আমার শ্বশুরের 4টা গরু ছিল, সেই নিজের হাতে সেই গরুরে ফ্যান খাওয়ানো, ভুসি খাওয়ানো সব আমি নিজের হাতে করতাম, বুঝছো? আমার শাশুড়ির দুনিয়ার হাঁস মুরগি ছিল, সব দেখাশোনা আমি করতাম। ওই পরিবারের 16 জন সদস্য ছিল, সবার জন্য রান্না বান্না 3 বেলা ভাত খাইতো সবাই, 3 বেলা, বুঝছো? 3 বেলা সমস্ত রান্না বান্না এই নিজের হাতে করছি। তারপর আমার যখন বিয়ে হয়েছিল, আমার এই গাদা 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 সব দেবর ননদ, তাদের কাপড় চোপড় ধোয়ানো, তাদেরকে গোসল করানো সব আমি নিজের হাতে করছি। তারপরে এই যে আমার ছেলে হয়েছে না, এই যে রাশেদ নিজের হাতে পড়াশোনা পর্যন্ত করাইছি। আমি যদি আমার স্বামীর সংসারে থাইকা সমস্ত কাজকর্ম করে আমার ছেলের মানুষ করতে পারি, তুমি পারবা না কেন আমার ছেলের সংসারে ছেলের বউ হইয়া? আপনাদের যোগ আর এখনকার যোগ এক না মা। আমি যদি এখন রান্নাঘরে গিয়ে রান্না বান্না করি, তাহলে আমার হাত পা কালো হয়ে যাবে, আমি যেতে পারবো না। কি ভাবতেছো? মাথা মাথা কি খারাপ? আরে কাজের মানুষ রান্না করবো, সেই খাওয়া খাবে আমার পোলায়? হ্যাঁ, পেটটা খারাপ করব, শরীরটা খারাপ করব। আর তুমি যেভাবে ঘরের বউ হইয়া তোমার স্বামীর জন্য নিজে যত্ন করে রান্না করবা, সেটা কি কোনোদিন কাজের মানুষ করতে পারে? তুমি তোমার সংসারের জিনিসপত্র যেভাবে গুছাইয়া রাখবা, পরিষ্কার করে রাখবা, সেটা কি কাজের মানুষের দ্বারা কোনোদিন সম্ভব? আমার কিন্তু সাফ সাফ কথা, এখন থেকে কোনো কাজের মানুষ থাকবো না, এই সংসারের সব কাজ তুমিই করবা। মা, বাদ দাও না, সোনিয়া যেহেতু এসব কাজ করতে চাচ্ছে না, ওর এসব কাজ করার দরকার নেই। কাজের মেয়ে আছে, ওই সব কাজ করবে। চুপ, একটা কথা বলবি না। টাকা বেশি হয়ে গেছে না? বেতন দিয়া কাজের মানুষ রাখতে খুব শখ হয়ে গেছে না? ঘরের বউ এমনি এমনি বসে থাকবো, শোক আছে পরিপাটি করে সাজাই রাখবি তুই? এই মেয়ে, খারাই আছো কেন? এ বাসায় আর তোমার কাজ করতে হবে না, যাও, তুমি যাও। ভাবি, মুই কি হাসাই চললে যাম? আবার পারমিশন নিতেছো কেন? আমি বলতেছি কথা কানে যায় না? বলতেছি যাও, পাওনা দেনা যদি কিছু থাকে কালকে এসে নিয়ে যাও, যাও। ঠিক আছে, মুই চললে যাইতে আসছি। মা গো মা, আমনের যে শাশুড়ি, আমনের কপালে খারাপই আছে। লন খালাম্মা। যাও। হেলিকেই মই বিয়া করি না, শাশুড়ি যে জ্বালা, ফাজিলের ফাজিল কোন। মা, কে? আপনি কিন্তু কাজটা একদমই ভালো করেন নাই। আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি এই বাসার কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, করো না। আমিও তাইলে একটা সিদ্ধান্ত নিছি, আমার ছেলের সংসারে যদি তুমি কাজ করতেই না পারো, তাহলে আমার ছেলের একটা বিয়ে করামু। নতুন বয়সে আমার ছেলেরা রান্না বান্না করে খাওয়াবো, এই সংসার দেখাশোনা করে রাখবো। আর তুমিই বলো, তুমি কি সতীনের সংসার করবা, নাকি স্বামীর সংসারের সব কাজকর্ম নিজের মতন করে করবা? বলো। না 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 না, আমি আমি সমস্ত কাজ করবো, আমি এই বাসার সমস্ত কাজ করবো, আমার কোনো সমস্যা নাই। তারপর আমি এই বাসায় আমার সতীন চাই না। এই তো এতক্ষণে লাইনে আসছো, এই কথাগুলি যদি আগে মাথায় ঢুকতো, তাহলে তো এত কথা কইতে হইতো না আমার। হ্যাঁ, নাও ধরো, শোনো,
মুখের কথা হইলে হইব না, কাম কইরা দেখাইতে হইব। ঘর যেন একেবারে পয় পরিষ্কার থাকে, একেবারে সিপাই সাপাই যত ময়লা আছে সব কিন্তু একদম পরিষ্কার করে দিবা, ঠিক আছে? হ্যাঁ, বউরা কেমনে টাইট দিতে হয় এটা তো আমি জানি। কি বউ, কষ্ট হচ্ছে? ওইদিকে অনেক ময়লা, ওর উপর চুপ কর শালা। ইয়া খোদা, আমি কেমনে সইব ওই শাশুড়ির জ্বালা? রাশেদ, কি চিন্তা করতেছস? চিন্তা করতেছি মা, তোমাকে বাসায় নিয়ে গেলে আমার বউ না জানে আমাকে কি বলবে। চুপ করে আসস কেন? আরে এতদিন পর তোর মা ঢাকা শহরে আসছে তোর কাছে, খুশি হস নাই? অনেক খুশি হয়েছি মা, এত খুশি হয়েছি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু মা, তুমি খবর না দিয়ে হুট করে ঢাকা চলে আসলে কেন? এটা কোনো কথা কইলি? হ্যাঁ, আরে ঢাকা শহরে আমার ছেলের বাসা, মানে আমার বাসা। গ্রামের বাড়িটাও আমার বাড়ি, এই ঢাকা শহরের বাসাও আমার বাসা। আমার বাসায় আমি যখন তখন আসবো, কাউরে খবর দিয়ে আসুন লাগবো না, মানে হয়েছে কি, তুমি গ্রাম থেকে আসছো না, রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হইতো তাহলে তুমি আমাকে খবর দিলে, কিন্তু আমি তোমাকে গ্রাম থেকে নিয়ে আসতে পারতাম, তাই না? বোকা মনে করছস আমারে? তোর মায়ের তুই বোকা মনে করছস? হ্যাঁ, আরে পোলা রে, গ্রাম থেকে ঢাকা শহরে আসমু আমার নিয়ে তোর এত চিন্তা হইতেছে, ভুলে গেছস? তোর ছোটবেলায় তোর নানার যে একবার কি অসুখ হয়েছিল, তারপর তারা নিয়ে গেছিলাম ইন্ডিয়া। খালি ইন্ডিয়া, মাদ্রাজ শহর আমি চিকিৎসা করাই আনছি না? হ্যাঁ, যেখানে ডাক্তাররা সবাই ইংরেজিতে কথা কয়, তোর মা ইংরেজিতে তারার লগে কথা কইছে। তারপর ওই যে তারা আন্ডারে পান্ডারে কইরা কথা কয়, এগুলানো আমি কথা কইয়া সব কিছু কইরা তোর নানারে সারাইয়া তারপর দেশে আনছিলাম না। আর আমি গ্রাম থেকে ঢাকা শহরে আসতে পারবো না? তোর মা একা একা সবকিছু করতে পছন্দ করে। হ্যাঁ, আরে দুনিয়াতে আসছি একা বাপ, জামু একা, নিজের কাজ নিজে করা ভালো, কারো উপর ভরসা করা ঠিক না। আর এই দুনিয়াতে কারো উপর ভরসা করে কোনো লাভ নাই। আর দুনিয়াতে কোন মায়ের পুত আছে তোর মায়ের কোনো ক্ষতি করবো? এমন কোন পুতের জন্ম হইছে? মা, তোমার এই ব্যাপারটা আমার এত ভালো লাগে, তুমি নারী হইলেও সাহসী নয়। কিন্তু আমার আফসোস, আমার পেটে একটা ছেলে হইলেও সে একটা ভিতর ডিম। তুমি এটা কি কথা বললা মা? ভিতর ডিম মানে? আমাকে কখন তুমি ভয় পেতে দেখলা বলো তো? কইলে মন খারাপ করবি না তো? না। বাসায় যে তোর বউটা আছে তার সামনে তো মিয়াও হইয়া থাকস, হ্যাঁ? তার কাছে তো তুই একটা বিলাই। তোর বউরে দেখলে মনে হয় সে একটা বাঘ, একটু পর তোরে গিলা খাইবো। ইয়ে মা, রাস্তাঘাটে এসব কথা না বলে ভালো, রিক্সাওয়ালা মামা শুনতেছে। আমি সোনিয়াকে জানাই দিই যে তুমি আসছো। আর জানানোর কি আছে? আমি তো সারপ্রাইজ দিব, বৌমারে সারপ্রাইজ দিতে চাই। হঠাৎ করে আমারে দেখবো, দেখে একেবারে অবাক হইয়া যাবো। শুধু অবাক না মা, অজ্ঞানও হইতে পারে। ইয়ে রিক্সাওয়ালা মামা, তাড়াতাড়ি চালাম তো। এ রাশেদ, এই সামনের বাঁয়ে একটা মিষ্টির দোকান আছে না, একটু মিষ্টি কিনবো। না না মা, থাক, দরকার নেই, লাগবে না তো। আমার তো দরকার আছে, খাওয়ানোর পর আমার একটু মিষ্টি খাওয়া লাগে। তোর বউ তো কিছু রাখবো না ফ্রিজে, আমার জানা আছে। আমি নিয়ে এসে দিব। শোন রাশেদ, এখন কলিং বেল দিস না, আমি একটু লুকাইয়া থাকবো। তোরে বলছিলাম না বৌমার আমি সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ, তুই বৌমার লগে কথা কবি, মাঝখান থেকে আমি খুব করে ঢুকবো। হ্যাঁ, সারপ্রাইজ হয়ে দিব। খারাপ, আমি লুকাই লই। তুমি কোথায় ছিলে সারাদিন তুমি? হ্যাঁ, আমি একটা জায়গায় গিয়েছিলাম একজনকে নিয়ে আসতে। আনতে গেছো মানে? কাকে আনতে গেছো? আরে সেটা পরে বলতেছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সোনিয়া। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? মা আসছে। ও মাই গড, আমার মা আসছে। আমার মাকে আমি কত দিন ধরে দেখি না, মায়ের হাতের মজার মজার রান্না খাই না। আমার মা আসছে না, তুমি দেখো আমার মা আমাকে কত মজার মজার রান্না করে খাওয়ায়। কতদিন আগে যে তোমার মা আসছিল, এসে আমার উপর কত অত্যাচার শুরু করছে, আমাকে কত টর্চার করছে। আমার বাসা থেকে কাজের মেয়েটাকে পর্যন্ত তাড়িয়ে দিচ্ছে, আমাকে কাজের মেয়ে বানিয়ে বাসার সমস্ত কাজ করাইছে। আমার মার কাছে আমি সমস্ত কথা বিচার দিব, সবকিছু বলবো। আমার মা আসছে না,
তোমার মাকে ডাকো, তোমার মাকে ডাকো, আমার মাই তোমার মার শায়েস্তা করবে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ আমি। অবাক হইছো, আমার দেখে সারপ্রাইজ হইছো? বিশ্বাস করেন শাশুড়ি আম্মা, আমি অনেক বড় সারপ্রাইজ হয়েছি। আমি যে আপনাকে এইভাবে দেখবো আমি তো স্বপ্নেও ভাবি নাই। আমার তো মনে হচ্ছে আমার মাথায় ঠাডা পড়ছে। এই তুমি না বলছো আমার মা আসছে? আরে বাবারে, আমি তো বলছি মা আসছে, তোমার মা আসে নাই, আমার মা আসছে। তুমি তো ভাবছো তোমার মা আসছে। হ্যাঁ বৌমা, তোমার স্বামীর মা আসছে। শুনছি বৌমা, যা যা বলছো সব শুনছি, স্পষ্ট শুনছি বৌমা। আইসা পড়ছি তো, ওই কথাই আছে না, কড়াই গন্ডাই উসুল, উসুল করে নিব। জায়গা দাও। ও মাই গড, আবার শাশুড়ি মা! এখন আমি আবার কিভাবে শাশুড়ি মায়ের জ্বালা সহ্য করব? আল্লাহ, আমার তো মাথা ঘুরাইতেছে। মা, তোমার বৌমা ওখানে গেছে। আল্লাহ রে। সোনিয়া, সোনিয়া, আরে, কি হলো মেয়েটার? ভূত, ভূত! আরে রাখো তোমার ভূত। কি হয়েছে? হ্যাঁ, আমার মাকে দেখে তুমি এমন ভাবে অজ্ঞান হয়ে গেছো, মনে হয় যেন ভূত দেখে ফেলোছে একদম। তোমার মা কি ভূতের চাইতে কম? সে তো শুধু ভূত না, সে হচ্ছে ডাইনি, রাক্ষসী, কালনাগিনী। সোনিয়া, আমার মা তোমার শাশুড়ি। তোমার শাশুড়িকে নিয়ে এমন বাজে কথা বলতে তোমার লজ্জা লাগতেছে না? আমার একটু লজ্জা লাগে না। সে যদি আমাকে নিয়ে বলতে পারে, আমি কেন তাকে নিয়ে বলতে পারবো না? আর তুমি জানো না তোমার মা এ বাসায় আসলে আমার উপর কত অত্যাচার করে, আমাকে কত কথা শোনায়। তারপরে কেন তুমি তোমার মাকে আবার এই বাসায় নিয়ে আসছো? বিশ্বাস করো, আমি জানতাম না যে মা আসবে। মা হুট করে চলে আসছে, আমি কিছুই জানি না। খবরদার, একদম মিথ্যা কথা বলবো না। তুমি সব জানো। আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে কোনো কথা বলতে পারো না তো, আমাকে কোনো কথা শোনাইতে পারো না তো, তাই তোমার মাকে তুমি ইচ্ছা করে এ বাসায় নিয়ে আসছো। সেজন্য আমার উপর অত্যাচার করে আমাকে কথা শোনায়, তাই না? না না না, আমি তো এটা হতে দিব না। তোমার মাকে আমি এই বাসায় আর 1 মিনিটও সহ্য করবো না। তুমি এক্ষুনি তোমার মাকে গিয়ে বলো সেজন্য এই বাসা থেকে চলে যায়। তুমি কি পাগল হয়ে গেছো সোনিয়া? আমার মা গ্রাম থেকে কষ্ট করে ঢাকাতে আমাদের বাসায় আসতে, আমাদের কাছে থাকতে, আর আমি তাকে গিয়ে এখন বলবো গ্রামে চলে যেতে? আবার আমি বলতে পারবো না। ঠিক আছে, তুমি না বলতে পারলে আমি নিজে গিয়ে বলবো। এই না, খবরদার, তুমি আমার মাকে এখান থেকে চলে যেতে বলতে পারবা না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি, আমার মা যখনই এই বাসায় আসে তখনই তুমি অনেক বিরক্ত হয়ে যাও। কেন? তোমার মা যে কয়দিন আগে এসে টানা 15 দিন থেকে গেল, কই আমি তো একবার বিরক্ত হই নাই। এক খবরদার, আমার মায়ের সাথে তোমার মায়ের তুলনা করবে না। আমার মা হচ্ছে অনেক ভালো মানুষ, আর তোমার মা হচ্ছে একটা হারামি। সোনিয়া শুনো, দুনিয়ার কোনো মাই হারামি না। তোমার মাও যেমন ভালো মানুষ, আমার মাও তেমন ভালো মানুষ। তুমি শুধু আমার মাকে শাশুড়ির নজরে না দেখে মায়ের নজরে দেখো, তাহলেই তোমার মনে হবে যে আমার মা একজন ভালো মানুষ। তোমার মাকে আমি কোনোদিন আমার মায়ের চোখে দেখতে পারবো না। যাও, এক্ষুনি গিয়ে বলো ওনাকে এখান থেকে চলে যেতে। আমার মা কোথাও যাবে না। আমার মা এই বাসায় আসছে, তুমি তার সেবা যত্ন করো। যদি তুমি না করো, তাহলে তোমার মা যখন এই বাসায় আসবে তখন আমিও তার সেবা যত্ন করবো না, তার সাথে কথা পর্যন্ত বলবো না। কথাটা মনে রাখো। আল্লাহ গো, কেন যে আমি এই গ্রামের ক্ষেত ছেলেটাকে ভালোবেসে বিয়ে করতে গেলাম। কি তাজ্জব কারখানা, ঘরের ভিতরে পুকুর বানিয়ে রাখছে। কত কিছু বাবারে, টেলিভিশন তো না, মনে হয় সিনেমা হল। মা, তুমি এত ঘুরে ঘুরে কি দেখতেছো? দেখতেছি, এটা কি আমার ছেলে রাশেদের বাসা নাকি কোনো রাজা বাদশার বাসা? কি বলো, এটা রাজা বাদশাদের বাসা হতে যাবে কেন? কেমনে রাজা বাদশার বাসা হইল না? এই যে কত দামি দামি বড় বড় সোফা, এই যে সিনেমা হলের মতো টেলিভিশন, ডাইনিং টেবিল, ফ্রিজ, তারপর ওই যে কাঁচ দিয়া ঢাইকে আবার পুকুর বানাইছ, সেখানে আবার মাছ রাখছ। এত কিছু, এত কিছু তো মনে হয় রাজা বাদশার বাসায়ও থাকে না। এই জন্যই তো কই, এই যে আমি
আমি যে গ্রামে পড়ে থাকি, আমার খাটটা ঘুমাইতে যেতে পারি না, খাটার 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 করে, হ্যাঁ, পেরে কুটটা থাকে, গুতা খায়। তারপরও তোর কতদিন কইছে একটা খাট কিনা দে, মায় টাকা চাইলে কয় টাকা নাই, হাত খালি মাসের শেষ। হ্যাঁ, এখন ঘরের মধ্যে এত কিছু কিনলি কেমনে? এসব আপনি কি বলতেছেন আম্মা? আপনার ছেলে আপনাকে টাকা দেয় না? আপনার ছেলে আপনাকে মাসে মাসে যে টাকা দেয় সে টাকা দিয়ে আপনি ফার্নিচার বানাইতে পারেন না? আপনাকে কে মানা করছে? এখন আমার বাসায় এসে আমার ফার্নিচারের দিকে নজর দিতেছে। কি বলতেছো তুমি? হ্যাঁ, আমার ছেলে মাসে মাসে আমার যে টাকা পাঠায় ওটা তো আমার মাস কাবারি বাজার করতে শেষ হয়ে যায়। তারপরে তো ভালো মন্দ কিচ্ছু খাইতে পারি না, মাছ মাংস তো আমি ভুলেই গেছি, শুটকি দিয়া ভাত খাই। আমি ভাত না খাই কি ফার্নিচার বানাবো, খাট কিনবো? ভালো কথা। তুমি কি কোথাও বেড়াইতে যাইতেছো? কোথায় যেতেছি মানে? আমি কোথায় যাব? আমি তো বাসায় আছি। কি বলতেছো? বাসায় যদি থাকো এত এত দামি শাড়ি পরছো কেন? কি বলতেছেন আম্মা? দামি শাড়ি মানে? এই শাড়ির দাম তো মাত্র 5,000 টাকা। আর তাছাড়া আমি আবার কম দামি শাড়ি পরতে পারি না, তো তাই একটু দামি দামি শাড়ি পরি। ও, দামি শাড়ি পরে লাভটা কি? চেহারা ছবি তো সেই আগের মতোই আছো। তো ভালো কথা, তুমি তো ঘরেই আছো, তোর বিয়ে বাড়িতে তো যাইতেছো না। মুখের মধ্যে এত এত ময়দা মাখছো কেন? হ্যাঁ, নাকি আজকাল নাটক সিনেমাতে যোগ দিতেছো? এইসব আপনি কি বলতেছেন আম্মা? আমি কেন নাটক সিনেমায় যোগ দিতে যাব? আমি একটু সুন্দর থাকতে পছন্দ করি, তাই আমি একটু মেকআপ করি। মিলে গেছে তো রাতের রে, দুইয়ে দুইয়ে সাইড অঙ্ক পুরা মিলে গেছে। আমি বুঝে গেছি তোর টাকা কেমনে থাকবো, তুই মায়েরে কেমনে টাকা পাঠাবি? তোর তো কারি কারি টাকা সব তোর এই যে বইয়ের শাড়ি, বইয়ের মেকআপের পিছনে সব চলে যায়। আচ্ছা, তোর কি মাথাটা খারাপ রে রাশেদ? হ্যাঁ, এত দামি শাড়ি কোনোদিন দেয় কি না? ঘরেই তো থাকে বউ, ওই যে সুতির শাড়ি কিনা দিবি, 400-500 টাকা দামের মধ্যে জংলা জংলা প্রিন্টের শাড়ি আছে না, ওই ছাপা শাড়ি কিনা দিবি। বউরে দেখতেও সুন্দর লাগবো। আর মুখের এত মেকআপ দেওয়ার কোনো দরকার আছে? তুই ক, গরমের দিনে একটা পাউডার কিনে দিবি, আর শীতের দিনে একটু ওই যে তেল আর গ্লিসারিন কিনে দিবি। তোর মা সারা জীবন মাখে নাই, তোর মা কি কম সুন্দর আছে? হ্যাঁ, এত কিছু কিনার অনেক কি আছে? হ্যাঁ, জি আরেকটা কথা কই রে বাপ, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে বলতেছি। ভবিষ্যৎ এই যে সামনে, হইব না আমার নাতি নাতনি? ওমা, তারপরে মানুষ করতে জিনিসপত্র লাগবো না, টাকা খরচ হইব না, পড়ালেখা শিখানো লাগবো না। হ্যাঁ, এখন যদি সব টাকা বউয়ের শাড়ি গয়না আর মেকআপের পিছনে যদি শেষ করে ফেলিস, তোর ভবিষ্যৎ তো অন্ধকার দেখতেছে রে রাশেদ। মা, তুমি তো কথাটা ঠিকই বলছো, আমি ব্যাপারটা নিয়ে ভেবে দেখ। এই, কিভাবে দেখবা তুমি? হ্যাঁ, একদম উল্টাপাল্টা কথা বলবা না আম্মা। ভবিষ্যতের চিন্তা আমি ভবিষ্যতে করব। আমি আমার দামি দামি শাড়ি গহনা মেকআপ ছাড়া থাকতে পারবো না। অসম্ভব। আমার ছেলের কষ্টের টাকা আমি তো নষ্ট হইতে দিতে পারি না। এখন থেকে আমি তোমার সুতি শাড়ি কিনে দিব, আমি পাউডার স্নো সব আমি কিনে দিব। তখন আমি দেখবো কেমনে না পইরা না মাইখা থাকো তুমি। হ্যাঁ, ও আরেকটা কথা ক্ষণে ক্ষণে মাথার মধ্যে আসে, এই রাশেদ, এই যে তুই যে মাসের শেষে যে বেতনটা পাস, এই টাকা কি করস? মা, ওই বেতনের যে টাকাটা পাই কিছু টাকা তোমাকে গ্রামে পাঠাই দেই, আর বাকি যে টাকাটা থাকে সেটা সোনিয়াকে দেই, ওই তো সংসারটা চালা। কি সুন্দর করে কলি, ওর হাতে তুইলা দেই, ওই সংসারটা চালায়। ওরে 10 মাস 10 দিন পেটে ধরছি, কষ্ট করে পাইলা পয়সা এত বড় করছি, আর আমার ছেলে কষ্ট করে রোজগার করে মায়ের হাতে না দিয়ে টাকা কই দেয়, বউয়ের হাতে ছনিয়ার হাতে তুলে দেয়, ছনিয়া সংসার চালায়। শুনতে ভালো লাগতেছে আমার খুব। শোন রাশেদ, নগদ টাকা কোনোদিন বউয়ের হাতে তুলে দিতে নাই। বউ সংসারের মর্যাদা কি বুঝবো? হ্যাঁ, আমি তোর মা, আমি তোর কষ্ট বুঝি। তুই টাকা পয়সা সব আমার হাতে তুলে দিবি, তোর এই সংসার আমি নিজের মনের মতো করে চালামু। তাইলে দেখবি তোর সংসারের খরচটা ঠিকঠাক মতন হইব, 2টা পয়সা ভবিষ্যতের জন্য আমার নাতি নাতকুরের জন্য জমাও হইব। হ্যাঁ, বৌমা, আমার রাশেদ যে মাসে বেতনটা পাইছে টাকাটা তোমার হাতে দিছে না? হ্যাঁ, দিছে। যাও, টাকাটা নিয়ে আসো। এখন থেকে টাকা পয়সা সব আমার হাতে থাকবো, সংসারটা আমি চালামু। যাও। খারাই আসো কেন? কানে যায় না কথা? যাও, টাকা নিয়ে আসো। যাও। যাইতাছি। যেমনে যেমনে কমু তেমনি তেমনি চলবি। এই যে মার হাতে সংসার দিতেছস না, 2টা পয়সা অন্তত থাকবো, এটা মাথা রাখিস। আসতেছে। এখন আপনার ছেলের বেতনের টাকা, এখান থেকে কিছু টাকা খরচ হয়েছে, আর কিছু টাকা আছে। খরচ তো হইবই, যে বেহিসাবি খরচার হাত তোমার, টাকা খরচ না হইয়া পারে? দেখবি এখন তোর মার হাতে সংসারের দায়িত্ব দিছিস না,
সংসারও চলবো সুন্দর করিয়া, আর টাকা জমাইতেও পারবো। আল্লাহ গো আল্লাহ, বাসায় আসতে না আসতে আমার সংসারের দায়িত্ব একটা একটা করে আমার কাছ থেকে নিয়ে যাইতেছে। এই, এটা কি তোমার মা নাকি একটা ডাইনি? মা তোমাকে ডাইনি বলতেছে না? কি হলো? রাশেদের মুখ সামনে ধরছো কেন বৌমা? ও আল্লাহ গো আল্লাহ, আমাকে জোর করে ধরে কতগুলা ভাত খাওয়াইলো। এতগুলা ভাত খাওয়াইছে, আমি এখন শ্বাস ফেলতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে এখন আমি মোটা হয়ে যাব, আমার ভুঁড়ি বের হয়ে যাবে, আমার তো স্বাস্থ্য বেড়ে যাবে। এই, আমার কি মনে হয় জানো, তোমার মা এই বাসায় আসছে আমার ডায়েট নষ্ট করার জন্য, আমাকে মোটা বানানোর জন্য, আমার স্বাস্থ্য নষ্ট করার জন্য, আমাকে অসুস্থ বানানোর জন্য। তুমি কি বলতেছো সোনিয়া? আমার মা কত সুন্দর করে তোমাকে মাংস খাওয়ার কথা বলছে, ভাত খাওয়ার কথা বলছে, আর তুমি বলতেছো সে তোমাকে মোটা বানানোর জন্য এগুলো করছে? ছি 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 ছি। তুমি না কেউ একটা ভালো কিছু করলে বুঝতেই পারো না, সবসময় উল্টোটা বুঝো কেন? চুপ, একদম চুপ। আমি না তোমাকে না করছিলাম তুমি গরুর মাংস খাইতে পারবে না? নিজে খাইছো তো খাইছো, আবার আমাকে কেন জোর করে খাইছো? এখন আমি কি করবো বলো? গরু মাংস রান্নাটা এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে, আমি একা একা কিভাবে খাই? তাই ভাবলাম তোমাকে একটু খাওয়াই দিই। আর তাছাড়া গরু মাংস রান্না একদিন খেলে কি হবে বলো তো? কিছুই হবে না। আমি কি একবার তোমাকে বলছি আমাকে গরুর মাংস খাইতে? তুমি জানো না গরুর মাংস তো আমার অ্যালার্জি আছে, এই যে গরুর মাংস খাইছে এখন আমার হাত পা সব চুলকাইতেছে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমার মা এই বাসায় আসার পর থেকে তোমার দেখি খুব সাহস বেড়ে গেছে। হ্যাঁ, ভাত খাচ্ছো, গরুর মাংস খাচ্ছো, আবার মার সামনে কি বললা? আমি প্রত্যেক দিন নাকি খাবার নষ্ট করি। খবরদার, আর যদি দেখছি না তোমার মার সামনে এরকম উঁচু করে আমার সাথে কথা বলতে, জিভ টেনে একদম ছিঁড়ে ফেলবো। মুখ সামনে কথা বলো সোনিয়া, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড? তুমি আমার কিসের হাজবেন্ড? যদি তুমি আমার হাজবেন্ড হতো তাহলে তুমি আমার কথা শুনতে। তোমার কোন কথাটা আমি শুনি নাই, তুমি কি আমাকে একটু বলবা? তুমি কোন কথাটা শুনছো আমার? আমি তোমাকে না করছিলাম তুমি ভাত খেতে পারবে না, তুমি তো তোমার মাকে দেখে ভাত না সাথে গরুর মাংস খাওয়া শুরু করে দিচ্ছ গপ গপ করে। ইচ্ছা করতেছে একদম মেরে তোমার হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করে ফেলি। আর দোহাই লাগে একটু আস্তে কথা বলো, আমার মা পাশের রুমে আছে, সব শুনতে পাবে। শুনলে শোনো, আমার কোনো সমস্যা নাই। সোনিয়া তুমি একটু বুঝতে চেষ্টা করো, তুমি আমার বউ। তুমি যদি আমার সাথে এইভাবে কথা বলো আর এটা যদি মা শুনতে পারে তাহলে মা অনেক কষ্ট পাবে। বৌমা, বৌমা, কি ব্যাপার? তোমার মা বাড়ি তো রাতে ডাকাডাকি করতেছে কেন? এমন জোরে জোরে চিল্লাও, আমার সাথে ঝগড়া করো, মা মনে হয় শুনে ফেলছে। এখন যাও গিয়ে দেখো মা কেন ডাকতেছে, যাও। আমি কোথাও যাইতে পারবো না, তোমার মা ডাকতেছে না, তুমি গিয়ে শোনো, আমার খুব ঘুম পাইছে। প্লিজ 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 দেখো মা কেন ডাকতেছে, একটু যাও যে শুনে আসো প্লিজ, আমার এই রিকোয়েস্ট অন্তত রাখো। আল্লাহ গো, তুমি দুনিয়াতে কেন এই শাশুড়িদের পাঠাইছো? এই শাশুড়িরা না থাকলে বড় যে কত শান্তিতে থাকতো। বুঝছি, এবার যাও প্লিজ প্লিজ প্লিজ। যাচ্ছি তো। ও কানে শুনেই না। বৌমা, বসো। জি মা, আমাকে কেন ডাকছেন? সাফানি কামরানির যে কি কষ্ট বৌমা। সাফানি কামরানি, এটা কি মা? ব্যারাম, এই ব্যারামটা আমার আছে। এই যে খালি সাফায় খালি কামড়ায়। কি বলতেছেন মা? আমি জীবনে এত রোগের নাম শুনছি, এই সাফানি কামরানি এই রোগের নাম তো কোনোদিন শুনি নাই। এটা আবার কেমন রোগ? কেমনে শুনবা? গ্রামে তো কোনোদিন কাজ কাম করো নাই, থাকও নাই, তাই না? এই যে আমরা যারা গ্রামে থাকি দুনিয়ার কাম করতে হয় না। এই মনে করো, এই যে বালতি করে পুকুর থেকে পানি আনতাম, তারপর মনে করো ঢেকিতে এই যে ধান বানতে হইতো, তারপরে সংসারে বড় সংসার না, এত বড় বড় হাড়ি আলগি দিয়া রান্না বান্না করতে হইতো, তারপরে মনে করো গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পালতে, খেতে খামারে কাজ করতে, সংসারের কাজ করতে করতে শরীর তো আর শরীরের জায়গায় নাই, বয়স হয়েছে না। এর লেগে তো এই মনে করো এই যে পায়ের আঙ্গুলগুলো চাপানি দেয় কামড়ানি দেয়, এই যে হাঁটু চাপানি দেয় কামড়ানি দেয়, হাতের এই যে কবজি সব খালি সাফাই আর কামড়াই, গা আর কোমর কোনোটা বাদ নাই, খালি কামড়াইতে থাকে। মনে করো এই যে রাতে তো ঘুমাইতে পারি না, ঘুমানোর আগে 1-2 ঘন্টা যদি কেউ টিপা দেয়
তাইলে একটু ঘুম হয়। মনে করো আমি যখন গ্রামে থাকি তখন তো এই যে পাশের বাড়ির মেয়েটা আছে না হালিমা, যারা আমি অনেক আদর করি, সে আসে। সে আসে সুন্দর মতন আমারে ওই যে হাত পাগুলি একদম এভাবে টিপে দেয়, কোমরটা একটু মাইজা দেয়, আমি আরামসে ঘুমাইতে পারি। এখানে তো আর হালিমারে পাইতেছি না। আর তুমি যদি আমারে 1-2 ঘন্টা একটু হাত পা টিপে দাও, তাইলে আমি একটু শান্তিতে ঘুমাইতে পারি। এসব আপনি কি বলতেছেন মা? এখন বাজে রাত 11টা। আমি যদি 2 ঘন্টা আপনার হাত পা টিপে দিই তাহলে তো রাত 1টা বেজে যাবে। আমি না মা বেশি রাত পর্যন্ত জাগতে পারি না। আমার স্কিনে একটু প্রবলেম আছে তো, বেশি রাত জাগলে আমার স্কিনে আবার পিম্পলস ওঠে। পিংপং? এটা আবার কি জিনিস? পিংপং না মা, পিম্পল। ওই যে মেয়েদের গালে কপালে ছোট ছোট ব্রণ ওঠে না, এই যে দেখেন আমার গালে কপালে 2-1টা আছে, ওইটাকেই পিম্পল বলে। হ্যাঁ, এই দেখো তোমরা আজকালকার মাইয়ারা মুখের মধ্যে কত শ্যাম্পু মাখো, ক্রিম মাখো, পাউডার মাখো, হ্যাঁ, তারপরে তোমাদের মুখে কত কিছু উঠে। আর আমরা ছোটবেলা থেকে ওই যে পচা সাবান আছে না, ওই পচা সাবান দিয়া কাপড়ও কাচতাম, ওই পচা সাবান আবার গোসলও করতাম, মুখও মাখতাম। কই আমাদের গালে মুখে তো কোনোদিন এইসব গোটাকাটি পিংপং টিংপং উঠে নাই। এক কাজ করবা বুঝছো বৌমা, একটা বুদ্ধি শিখিয়ে দিই। এটি এই ভাত খাওয়ানোর পর এই হাত সাবান দিয়ে ধুইবা না, এই হাতটা এমনি একটু পানি দিয়ে খলাইয়া নিয়া এই হাতটা এমনি মুখের মধ্যে মালিশ করে দিবা, তাইলে দেখবা এই গোটা গাটি পিংপং টিংপং আর উঠতো না। ছি মা, এগুলো আপনি কি বলতেছেন? ভাত খাওয়ার পর আমি যদি সাবান দিয়ে হাত না ধুয়ে এই হাত দিয়ে আমার মুখ মুছি, তাহলে তো আমার মুখের মধ্যে গালের মধ্যে ওই তেল ঝোল এগুলো সব লেগে যাবে। ওইটাই তো ওষুধ, ওইটা দিবা, দেখবা আর কিচ্ছু ব্যবহার করানো লাগবে না, তোমার পিংপং এমনি সাইডা যাবে। এখন এত কথা বলতে আর ভালো লাগতেছে না বৌমা, কথা না বাড়াইয়া আমার একটু হাত পা গুলান একটু টিপে দাও, আমার কিন্তু সাফানি কামরানি বাড়তেছে। মা আমার না খুব ঘুম পাচ্ছে, আমি আপনার হাত পা টিপে দিতে পারবো না। ঘুমাইতে তো পারবা না, এই সাফানি কামরানি যন্ত্রণায় আমার এমন সিক্কুর দিতে হয়, ঠিক করে তো তোমরা ঘুমাইতে পারবা না। এই তো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ও থাক 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 মা, থাক 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 থাক, আপনার চিল্লাতে হবে না, আপনি শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন, আমি আপনার হাত পা টিপে দিচ্ছি, শুয়ে পড়েন, শুয়ে পড়েন। ওমা ওমা, যত রাইট হয় তত বাইরে যায়। ওমা খারাপ খারাপ, হাত দিয়ে শুরু করো, হাত দিয়ে শুরু করো। কি কি চ্যানেল লাগাই রাখছে? হ্যাঁ, বাংলা তো একটা চ্যানেলও পাইতেছি না, খালি হিন্দি নাচ গান, হিন্দি নাচ গান সব এই বৌমার। এই এই এদিকে আসো তো। সি 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 বৌমা, লজ্জা শরম কিচ্ছু নাই তোমার? কি বলতেছেন আম্মা আপনি এসব? আমার কেন লজ্জা শরম থাকবে না? অবশ্যই আমার লজ্জা শরম আছে। না, তোমার লজ্জা শরম নাই। তোমার যদি লজ্জা শরম থাকতো তুমি আমার ছেলের বউ হইয়া এই সমস্ত পোশাক পরে বাইরে যেতে পারতা? আম্মা আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমরা সেখানে যাচ্ছি, আর সে পার্টিতে সবাই তো এরকম পার্টি ড্রেস পরে আসবে, তাই আমি এরকম ড্রেস পরে যাচ্ছি। রাখো তোমার পার্টি ড্রেস, এই সমস্ত পোশাক আশাক পরে তুমি বাইরে যেতে পারবা না। মা, ও এই পোশাক পরে বাইরে গেলে সমস্যা কোথায়? সমস্যা আছে রাশেদ, ওকে, ও তোর ঘরের বউ, তোর ইজ্জত। এই সমস্ত পোশাক পরে ও যখন বাইরে যাইবো, মানুষজন কোন নজর দিব, তারপর উল্টাপাল্টা কথা বলবো, শুনতে তোর ভালো লাগবো? ভুলে গেছোস কোন পরিবারের ছেলে? ভুলে গেছোস তোর আব্বা ছিল স্কুল মাস্টার, তোর দাদার কত নাম। আমাদের গ্রামের কোন মানুষ যদি তোর বউরে এইসব পোশাকে দেখে, আমাকে ইজ্জত সামান এসব থাকবো? হ্যাঁ তুই ক, সে তোর বউ, ঘরেই থাকুক আর বাইরেই থাকুক, তার ভালোভাবে পোশাক আশাক পরতে হইব। বোমা যাও তো, এসব বদল করে আসো। মা আমি পার্টিতে যাচ্ছি, আমি যদি এখন এই ড্রেস পরে না যাই তাহলে আমি কি পরে যাব আপনি বলেন? কেন শাড়ি পরিয়া যাবা? শাড়ি তো আমাদের দেশের মাইয়াগো সবচেয়ে সুন্দর পোশাক, পরলে কত সুন্দর লাগে। আরে রাশেদ, তুই তো পাইদে মামন যাই বড় ভুলে গেছস?
পায়জামা পাঞ্জাবি পর। বৌমা তুমি শাড়ি পরো, তাহলে তো দেখতে কত সুন্দর লাগবো। হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলছো। আমিও অনেকদিন হয়ে গেছে পায়জামা পাঞ্জাবি এগুলো কিছুই পরি না। সোনিয়া চলো না, তুমি আজকে শাড়ি পরবা আর আমি পায়জামা পাঞ্জাবি পরবো, আমাদেরকে অনেক ভালো লাগবে। চলো আসো। চুপ করো, একদম উল্টাপাল্টা কথা বলবে না। তোমার যদি পাঞ্জাবি পরে যাইতে ইচ্ছা করে তুমি যাও, আমি তো এই পার্টি ড্রেসই পরে যাব। আম্মা, আমি যদি শাড়ি পরে আমার ফ্রেন্ডের বার্থডেতে যাই, আমি কি নাচতে পারবো, গাইতে পারবো, ফান করতে পারবো? কিছুই তো করতে পারবো না। তাই আমি এই পার্টি ড্রেসটাই পরে যাব। না, তোমার যদি বাইরে কোথাও যাইতে মন চায় পোশাক বদল করে শাড়ি পরে যাবা, আর নাইলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতেই থাকো। আচ্ছা শোনো না, মা যেহেতু এত করে বলতেছে তুমি শাড়িটা পরো আর আমিও পায়জামা পাঞ্জাবি পরি, চল। হ্যাঁ, আমি তো শাড়ি পরে আজকে পার্টিতে যাব। এই বাসে তো আমার কথার কোনো দাম নাই। তোমার মা যা বলবে তাই হবে, বুঝছো না? সরো। মা থ্যাংক ইউ সো মাচ, আমি তো এটাই চাচ্ছিলাম। বেস্ট। দেখ দেখ কেমনে বউরে লাইনে আনি আমি। আরে এই মাইয়া, কথা কানে যায় না? তোমার না বলে দিছিলাম এই বাসায় কোনো কাজের মানুষ লাগবে না, আবার ওই বাসায় আসছে, আবার কাজ করতেছো কেন? খালাম্মা, মোর লাগে ঝামেলা করবেন না। মোরে আইতে কইছে হেল্পিনে মুই কাম করতে আসি। একদম মিথ্যা কথা বলবা না। কে তোমার কাম করতে ডাকছে বাড়িতে? কে ডাকছে? আমি ডাকছি আম্মা। কেন তুমি কাম করতে ওরা আবার ডাকছো কেন? তোমার না আমি বলে দিছিলাম এই বাসায় মানে আমার ছেলের বাসায় কোনো কাজের মানুষের দরকার নাই, তুমি তো বাসাতেই থাকো, রান্না বান্না কাপড় ধোয়া ঘর সংসারের সমস্ত কাজ তুমি করবা। কেন আসতে বলছো ওরা আবার? কারণ এই সংসারের কোনো কাজ আমি করতে পারবো না। আমার পক্ষে এই সংসারের কোনো কাজ করা সম্ভব না, তাই আমি তাকে আবার নিয়ে আসছি। বৌমা মুখে মুখে কিন্তু কথা বলতেছো খুব। আমি আপনার মুখে মুখে তর্ক করছি না, আপনি আমার মুখে মুখে তর্ক করছেন। এই সংসারটা আমার, এই সংসারটা আপনার না। এই সংসার আমি যেভাবে চাইবো এই সংসারটা ঠিক সেভাবেই চলবে। আমি আপনাকে দেখে তো আপনার ছেলেকে বিয়ে করি নাই, তাহলে আপনি কেন আমার সংসারে মাতবরি করতে আসবেন? আমাকে যদি কিছু বলার থাকে তাহলে সেটা আমার স্বামী আমাকে বলবে। আপনি আমাকে কিছুই বলতে পারবেন না। আপনি গ্রাম থেকে আমাদের বাসায় বেড়াইতে আসছেন, মেহমান মেহমানের মতো থাকবেন। আপনি আমার শাশুড়ি হিসাবে আমি আপনাকে অনেক সম্মান করছি। ভবিষ্যতে যদি আপনি আমার সংসারে বা আমার পার্সোনাল লাইফে নাক গলানোর চেষ্টা করেন তাহলে আমি ভুলে যাব আপনি আমার শাশুড়ি মা। সোনিয়া তোমার কত বড় সাহস, তুমি আমার মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? যার সাথে যেভাবে কথা বলার দরকার আমি তার সাথে ঠিক সেভাবেই কথা বলছি। তোমার মার সাথে 2 দিন ভালো করে কথা বলছিলাম বলে সে আমার ঘাড়ে উঠে বসে পড়ছে, কিন্তু সে তো জানে না কেউ যদি ঘাড়ে উঠে বসে পড়ে তাকে কিভাবে আছাড় মেরে নামাইতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। আম্মা, আমি কিন্তু আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি এই সংসারটা আমার। আমি যেভাবে চাইবো এই সংসারটা ঠিক সেভাবেই চলবে। আপনার ভালো লাগলে থাকবেন, আর যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? সুন্দর মতো কাজ করো। আমার ভুল হয়ে গেছে রাশেদ, আমার আসলে ভুল হয়ে গেছে। পরের মাইয়া কোনোদিন নিজের মতন করে মানুষ করা যায় না রে। পরের মাইয়াই থাকে। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ বৌমা, আমি তোমাদের এই সংসার ছেড়ে চলে যেতেছি, গ্রামে চলে যাব, আর এই সংসারে থাকবো না বৌমা। আসলে আমারই ভুল, নিজের পেটের সন্তান তো এত কষ্ট করে জন্ম দিছি, মনে করছিলাম সে তো আমারই, এই সংসার আমার, কিন্তু সেটা আমার ভুল ছিল বৌমা। ছেলের বিয়ের পর ছেলের উপর এরকম অধিকার ফলানো আমার ঠিক হয় নাই বৌমা। এখন তো আমার ছেলে শুধু তোমার, তোমাদেরই সংসার। আমি চলে যাইতেছি, আমি আর তোমার সংসারের বোঝা হয়ে থাকতে চাই না বৌমা। তুমি তো আমারে বুঝাই দিছো এই সংসারে থাকতে গেলে আমার কিভাবে থাকা উচিত, আমি বুঝে গেছি বৌমা।
তবে তোমার কাছে একটা অনুরোধ, আমার রাশেদটারে একটু দেখে রাখো। ওর বাবা মরার পর থেকে তো আমি ছাড়াই পাগলটার আর কেউ ছিল না। অনেক কষ্ট করে আমি ওরে পড়ালেখা শিখাইছি। আমার ছেলে বড় হয়েছে, চাকরি বাকরি করতেছে, বিয়ে করছে। এইটাই আমার কাছে অনেক বড় সুখ ছিল, আনন্দ ছিল। ভাবলাম ছেলের সংসার তো আমারই সংসার, কিন্তু আমার এটা ভুল হয়েছে বোমা। আমার এটা একদম মনে করা ঠিক হয় নাই। তোমাদের আর বিরক্ত করব না। আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, দোয়া করি। মা দাঁড়াও, তুমি একা গ্রামে যাব না, আমিও তোমার সাথে গ্রামে চলে যাব। কি কি বলতেছো তুমি এসব? তুমি তুমি মার সাথে গ্রামে চলে যাবে মানে? হ্যাঁ, আমি আমার মায়ের সাথে গ্রামে চলে যাব, কারণ যেখানে আমার মায়ের জায়গা হয় নাই, যেখানে আমার মা কোনো সম্মান পায় নাই, সেই বাসায় আমি থাকবো না। আর যে মানুষটা আমার মাকে শাশুড়ি হিসেবে সম্মান করতে পারে নাই, তার সাথে আমি সংসার করব? কখনোই না। তুমি থাকো তোমার এই অট্টালিকা, তোমার এই মডার্ন লাইফ, নিজের স্বাধীনতা নিয়ে। আমি আমার মায়ের সাথে চলে যাব। আমি না বুঝতে পারছি, তুমি যদি চলেই যাও তাহলে আমার কি হবে? তোমার কিছুই হবে না। তোমার যদি আমাকে প্রয়োজন হতো তাহলে তুমি আমাকে সম্মান করতে, আমার মাকে সম্মান করতাম, কিন্তু তুমি কি সেটা করেছো? করো নাই। আমি তোমাকে আজকে একটা সত্যি কথা জানাতে চাই। আমার মা এই বাসায় আসতে চায় না। আমি তাকে জোর করে এই বাসায় নিয়ে আসছি, আমাদের সাথে থাকতে আনছি। কি? তুমি মাকে জোর করে বাসায় নিয়ে আসছো? কিন্তু কেন? তোমাকে একজন খাঁটি বাঙালি বউ হিসেবে গড়ে তোলার জন্য। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এটা সত্যি, কিন্তু বিয়ের পর তোমার এই অবাধ চলাফেরা আর এই পোশাক আশাকের নোংরামিটা, এসব আমি তোমাকে 1000বার ছাড়তে বলেছি, কিন্তু তুমি একবারও আমার কথা শোনো। তোমাকে আমি ডানে যেতে বললে তুমি যাও বাম, তোমাকে আমি বামে যেতে বললে তুমি যাও ডান। তোমার উপর তো আমি কোনো কন্ট্রোলই করতে পারিনি। এই জন্য আমি আমার মাকে নিয়ে আসছি, যাতে আমার মা তোমাকে খাঁটি বাঙালি বউ হিসেবে গড়ে তুলতে পারে। তুমি তো রান্না করতে পারো, আমার মা যাতে তোমাকে রান্না করা শেখাতে পারে, তোমার এই অবাধ চলাফেরা যাতে বাধা দিতে পারে, সেই জন্য আমি মাকে নিয়ে আসছি। কারণ আমি জানতাম আমার মা সেটা পারবে, আর আমি সেই জন্যই আমার মাকে এখানে নিয়ে এসেছি। আমার মাও সেই চেষ্টাই করে যাচ্ছিল, কিন্তু তুমি এমনই অবাধ্য একটা মেয়ে যে আমার মা শেষ চেষ্টা করেও পারে। দেখো সোনিয়া, একটা সংসারে, একটা পরিবারে স্বামী স্ত্রী ছাড়াও একজন মুরব্বী মানুষ দরকার। কারণ তোমার আমার যখন ঝগড়া হয়, যখন আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো না, তখন আমাদেরকে কে মানাবে? এই মুরব্বী যে আছেন উনি মানাবে। একজন স্ত্রীকে নম্রতা, ভদ্রতা, আদব কায়দা এগুলো কে শেখায়? একজন শাশুড়ি শেখায়। তুমি যদি আমার মায়ের কাছ থেকে আদব কায়দা এগুলো শিখতে পারো, তাহলে না ভবিষ্যতে আমাদের যে ছেলে মেয়ে হবে তাদেরকে তুমি সেই আদব কায়দা শেখাতে পারবে, তাই না? আর সেই তুমি যদি আদব কায়দা, নম্রতা, ভদ্রতা না জানো কি, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে তুমি কি শেখাবে? তাই আমি আমার মাকে একজন মুরব্বী হিসেবে আমাদের দুজনকে গাইড করার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। আমার মাও তোমাকে সবকিছু শেখানোর চেষ্টা করেছে, আমাকেও শেখানোর চেষ্টা করেছে। আসলে শাশুড়িদের শেখানোর স্টাইলটা এরকম, তারা ধমক দিয়ে শেখায়, শাসন করে শেখায়। সেটা হয়তো তোমার ভালো লাগে। যাই হোক, তুমি যেহেতু আমার মাকে মেনে নিতে পারো নাই, তাই আমি আমার মাকে সাথে করে নিয়ে গ্রামে চলে যাচ্ছি। তুমি ভালো থাকো মা, চলো। না না, তুমি কোথাও যাবে না মা। আমি বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আপনি আপনি যা যা বলছিলেন আপনি তো সত্যি বলছেন। আমি একজন সুস্থ সবল মানুষ হইয়া কেন আমি একটা কাজের মেয়ে রেখে বাসার সমস্ত কাজ করাবো? আর ওই দিন আপনি বলছিলেন না আমাকে যে উল্টা পাল্টা পোশাক পরে যেন আমি বাইরে না যাই। আমি দেখেছি মা, আমি যখন উল্টা পাল্টা ড্রেস পরে বাইরে যেতাম না, লোকজন আমাকে নিয়ে বাজে মন্তব্য করতো, উল্টা পাল্টা কথা বলতো। আপনি তো আমাকে নিষেধ করেছিলেন বাজে পোশাক না পরতে। আপনি তো আমার ভালো চেয়েছিলেন মা। আমার স্বামী যখন তার বেতনের টাকা আমার হাতে এনে দিত, আমি সেই টাকাগুলো উল্টাপাল্টা খরচ করে ফেলতাম। আপনি টাকার দায়িত্বটা আমার কাছ থেকে নিয়ে খুব ভালো করেছেন মা।
আপনার কাছ থেকে না আমার অনেক কিছু শেখার আছে। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। আপনার কাছ থেকে শিখে সেগুলো আমি আমার সন্তানদের শেখাতে চাই। না, আজকের পর থেকে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আপনি যা চাইবেন আমি সেভাবেই চলবো মা। আপনি তবু আমাকে ছেড়ে যেন না। আমি আপনার পায়ে ধরে মাফ চাচ্ছি মা। না মা, এই সংসার আমার না, এই সংসার তো আপনার। বৌমা, একজন মা সব সময় চাই তার মেয়েকে ভালো শিক্ষা দিতে, আর ছেলের বউ তো মেয়ের মতনই। আমি শুধু এইটুক করতে চাইছিলাম বৌমা, যে তোমার ভালো শিক্ষা দিয়ে আমাদের পরিবারের উপযুক্ত করে তুলতে চাইছি, এর বেশি কিছু চাই নাই আমি। বিশ্বাস করো, এই যে তোমার এত কথা বলছি কেন, যাতে রাস্তাঘাটে গ্রামের মানুষজন যদি দেখে, যাতে বলতে পারো যে মাস্টার সাহেবের ছেলের বউ কত আদব কায়দা জানে। এজন্য তোমাদের সংসারে এসে তোমার এসব শিখাইতে চাইছি বৌমা। তুমি বলো আমার ভালো লাগে? আমার তো গ্রামে ভালো লাগে না। আমার কলেজের টুকরা, আমার এই ছেলেটা, আমার ছেলের বউ, তাদেরকে ছেড়ে আমার সেখানে থাকতে একদমই ভালো লাগে না বৌমা। আমি কথা দিতেছি, আমি এরপরে যতদিন পয়সা থাকবো আমি তোমাদেরকে ছাড়া কোথাও যাবো না। তোমাদের সাথে ঢাকা শহরে থাকবো, আমি এই ঢাকা শহরে থাকবো। তোমার একটা কথা দিতে হবে, কথা দিতে হবে। এই যে একটু আগে না তুমি বললাম এই সংসার শুধু আমার সংসার না, এই সংসার শুধু আমার সংসার না বৌমা। আজকে থেকে এই সংসার বউ শাশুড়ির দুইজনের, ঠিক আছে? আরে পাগল। আপনি আপনি বিদেশ থেকে চলে আইছেন? আমি যদি না আসতাম তাহলে কি তুই আমারে দেখতে পারতি? যেহেতু আমি বাড়িতে, তাই আমি বিদেশ থেকে চলে আসছি। আল্লাহ গো আল্লাহ, আমি তো নিজের চোখের বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি বিদেশ থেকে আই আমার চোখের সামনে দাঁড়াই আছেন। আম্মা, আম্মা, ভাইজান, ভাবি, দেখা যান বিদেশ থেকে কে আইছে। ভাইজান, ভাইজান, ভালো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সর 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 সর। ও আল্লাহ, আমার আব্বা, ওরে আমার আলমগীর, ও মা, আমার আব্বা, আমাকে বাঁচান আব্বা। আরে এটা কেমন কথা জিজ্ঞেস করছো তুমি? ভালো যদি না থাকতাম তাহলে কি আমি এত দূর থেকে দেশে আসতে পারতাম? আরে আলমগীর, তুই হঠাৎ করে দেশে চলে আইছস। দেশে আসার আগে একটা খবর দিবি না? কেন? আপনারে খবর দেওয়ার কি লাভ হইতো? আপনি কি আমাকে বিদেশ থেকে কোলে করে নিয়ে দেশে আসতেন? হ্যাঁ, আমার টাকা আছে, আমার কাউকে জানানোর দরকার মনে করে নাই, নিজের টাকাতে নিজে চলে আসছে। কিরে ভাই, তুই আমার লগে এইভাবে কথা কইতেছস কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই। যাই হোক, যেহেতু দেশে আসার লগে লগে আপনার লগে দেখা হয়ে গেছে, তাই আপনার সাথে একটা ফয়সালা করতেছে। আলমগীর, কি কইতাছস? আসার লগে লগে বড় ভাইয়ের সাথে কিসের ফয়সালা করবি? আরে আগে ঘরে আইতো। মা, ঘরে পরে যাবো, চুপচাপ এখানে দাঁড়ায় থাকো তো। আমি একটা ফয়সালা করবো, আমার ফয়সালাটা করতে দাও। তোমার বড় ছেলে আর তার বউ আমার সংসারে খাইতেছে আর পড়তেছে। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাই আর তারা এখানে বসে মস মস করে গিলতেছে। এই জন্য আমি বিদেশ থেকে আসার সময় প্লেনে বসে বসে সিদ্ধান্ত নিচ্ছি, না, উহা আর চলবে না। আমার সংসারে আমি কোনো শেকড় বাকড় আগাছা দেখতে চাই না। ভাইজান, আপনি আপনার বউরে নিয়ে আলাদা থাকবেন। এসব আপনি কি কইতেছেন? আপনি বিদেশ থেকে আইতে না আইতে সংসার আলাদা করে দিতে চান? চুপ! এটা আমাদের পারিবারিক ব্যাপার, আর আমাদের পারিবারিক ব্যাপারে তুই কোনো কথা বলবি না। ভাইজান, আমি কি বুঝাইতে চাইতেছি আপনি কি বুঝতে পারছেন? আমি এখন থেকে আপনার খাওয়া দাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ কোনো খরচাই দিতে পারবো না। আপনার খরচ আপনি এখন নিজে চালাবেন, বুঝছেন? ভাই আলমগীর, তুমি এটা কি কথা কইতেছো? তুমি তো বিদেশ থেকে ফোন করে কইছিলে তোমার বড় ভাইরে, ভাইজান সারা জীবন আপনি অনেক কষ্ট করছেন, আমি ঘর তুলছি, আমি ইনকাম করতেছি, আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘরে খাইবেন। তুমি মাসে মাসে যে টাকা পাঠাও, সে টাকা দিয়া সংসারের সব দায়িত্ব তোমার ভাই পালন করে, সবার দেখভাল করে।
হঠাৎ করে তুমি আজকে বিদেশ থেকে আইসা আমাকে আলাদা করে দিতে চাইতেছো কেন ভাই? কি হয়েছে? কি অপরাধ করছি আমরা? ভাবি, পুরান দিনের কথা ভুলে যান। আমি তখন নাদান ছিলাম, অবশ ছিলাম, এই জন্য এইসব কথাবার্তা বলছি। এখন আমি চিন্তা করে দেখলাম আমি কেন আমার ভাই ভাবির এত কষ্ট করে কামাই করে খাওয়াবো। হ্যাঁ, আমার তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ আমার পোলা মাইয়া হইব না? আমি যদি আমার ভাই ভাবিরে খাওয়াই এই সব টাকা শেষ করে দিই, তাহলে আমার পোলা মাইয়া ভবিষ্যতে এসে কি খাইবো? হ্যাঁ, আর তাছাড়া ভাইজান দেখেন, আমি অনেকদিন পরে দেশে আসছি, এই বাড়ির সবগুলো রুম আমার লাগবে। আপনি যে ঘরে থাকেন সেই ঘরে আর থাকতে পারবেন না। আপনি আপনার ঘরের জিনিসপত্র আর আপনার বউরে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। আলমগীর, পাগল হয়ে গেছস? বিদেশ থেকে কি পাগল হয়ে আসছস? বাড়িতে আসার সাথে সাথে কি শুরু করছস? নিজের ভাইরে আলাদা করে দিতেছস? কি হয়েছে একটু খুলে কবি তো, ঘটনাটা কি ক বাপ? মা, ঘটনা তোমার আর কত বুঝাবো আমি? হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি কারো খাওয়াইতে পারবো না, কারো পড়াইতে পারবো না। আর আমার বড় ভাই, সে আমারে কামাই করে খাওয়ানোর কথা, অথচ আমি ছোট ভাই হয়ে তারে কামাই করে খাওয়াইতেছি। বিদেশে সে না যায়, সে আমারে বিদেশ পাঠাইছে। তাই আমার সিদ্ধান্ত ফাইনাল, সেই বাড়িতে থাকতে পারবো না, আমার লগে খাইতে পারবো না। ভাইরে, এতদিন তোর ঘরে আসিলাম, আমি তো নিজে কোনো ঘর তৈরি করি নাই। এখন তুই যদি এই ঘর থেকে বাইর করে দেস, তাহলে না খাইয়া হয়তো কদিন থাকতে পারুম, কিন্তু তোর ভাবির লইয়ে তো আর গাছ তলায় থাকতে পারুম না। গাছতলে থাকা লাগবো কেন? আমাকে যে পুরাতন টিনের ঘরটা আছে ওইখানে গিয়ে থাকবেন। আর ভাইজান শুনুন, অনেক দিন আপনি বেকার থাকছেন, বুঝছেন? এবার একটু গায়ে গতরে খাইটা তারপর কামাইটা করে খান। আমি কইতেছিলাম কি, মানে আমাকে যে টিনের ঘর ওইটা তো ভাঙ্গা। ভাইজান ভাবিরে নিয়ে ওই ঘরে কেমনে থাকবো? তোমারে কইছি না পারিবারিক ব্যাপারে কোনো কথা না বলতে। বারবার কিন্তু আমি এক কথা বলতে পারবো না। কে কই থাকবো না থাকবো সেটা তো আমার জানার দরকার নেই। আমার বাড়িতে কেউ থাকতে পারবো না, এটা ফাইনাল। অসম্ভব, আমার বড় পোলা ওই ভাঙা বাড়িতে থাকতে পারবো না। আমি যতদিন বাইরে আছি আমার বড় পোলা এই বাড়িতে থাকবো। আমি কোনো কথা মানতে চাই না। কি বড় পোলা লেগে এত দরদ? আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, আর বড় পোলা লেগে দরদ দেখাইতেছো না? ঠিক আছে, থাকো তুমি তোমার বড় পোলারে নিয়ে এই বাড়িতে। আমি এক্ষুনি বিদেশে চলে যাবো, তোমার লগে কোনো যোগাযোগ করুম না, আর কোনোদিন এই বাড়িতে আসুন না। কি কি কইতাছস এসব? না না আলমগীর, না না রে ভাই, তুই কেন বিদেশ যাবি? তুই কত কষ্ট করে বিদেশে কামাই রোজগার করে দেশে আইসস, তোর যাওয়া দরকার নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা টিনের ঘরে থাকুন, কোনো অসুবিধা নাই। তবে তুই একটা কথা ঠিকই কইছস, এতদিন ধরে তোর টাকায় আমরা আরামে থাকছি, আরামে খাইছি, তোর টাকায় আমরা অনেক আরামায়েশ করছি। তবে এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, মৃত্যুর আগ পর্যন্ত তোর টাকায় যেন আর এক গ্লাস পানিও না খাই। আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়া এক কাপড় আমার বড়লে এ বাড়ি চলে যেতেছি। না ভাইজান, এই জাহাঙ্গীর, ভাইজান আল্লাহ জাহাঙ্গীর, আরে দূর মা, আমি তো এটাই চাইতেছিলাম। ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে, ঘরটা খালি হলো আমার। আম্মা আম্মা, এটা কি হইলো আল্লাহ? আমার সংসারটা ভাঙা গেছে। দাঁড়াও মা, তোমার লগে আমার জরুরি কথা আছে। কি কইবি ক? দীর্ঘদিন বিদেশে থাকছি তো, তাই গ্রামগঞ্জে আমার আর ভালো লাগতেছে না। তাই ভাবছি আমার ভাগের বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা আছে সব বিক্রি করে দিব। কি করলি তুই? বাড়ি ঘর বিক্রি করে দিবি মানে? আলমগীর, এটা তোর বাপের ভিটা, এই ভিটাতে তোর জন্ম হয়েছে, তুই এই ভিটাতে বড় হইছস, তুই বাপের ভিটা বিক্রি করে দিবি? মা, এসব ইমোশনাল কথাবার্তা আমার বলো না তো। আমি এই ভিটা বাড়ি জায়গা সম্পত্তি সব বিক্রি করে ঢাকায় যে একটা ফ্ল্যাট কিনবো এবং ওখানে আমি থাকবো। বাপ তো আর নাই, মরেই গেছে। বড় ভাইটারও থাকতে দিলি না একসাথে, বাইর করে দিছস। আমার কোনো কথা তো তুই শুনবি না, আমি তোর কিছু বলতেও চাই না, কারণ তোর মন যেটা চাইতেছে তুই তো সেটাই করবি, তাই না? যেটা মন চাই কর। ঠিক আছে, তাহলে আমি পার্টির সাথে কথা বলি, 15-20 দিনের ভিতরে এই ভিটা বাড়ি সব বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে বলি। আর মা, তুমি তাইলে আমাদের যে পুরাতন ভাঙা টিনের বাড়িটা আছে না, ওইখানে ভাইজানের সাথে গিয়ে থাকো, ওইখানে খাওয়া দাওয়া করো। কি বলতেছস রে বাবা? ও বাবা, মাথা টাথা ঠিক আছে? বুঝা কইতাছস? আমার বড় পোলাটা, আমার জাহাঙ্গীর, ছোটবেলা থেকে একটু অসুস্থ দেখা হাঁপানির কষ্টের জন্য বাড়ি কোনো কামই তো করতে পারলো না সারা জীবন।
তারপরে তুই সংসারের জন্য কম করে না। তুই তুই বিদেশ থেকে টাকা পাঠাইতে, সেই টাকা দিয়ে চলতো দেখে মনটা কত ছোট করে রাখতো আমার ছেলেটা, তাহলে তুই বাইর করে দিলি। এই একটা টিনের ঘরের মধ্যে আমার পোলাটা থাকবো এখন থেকে, একটা মাত্র কামরা আর আরেকটা তো ছোট্ট বারান্দা, ওই ঘরে বউ নিয়ে থাকবো আমার জাহাঙ্গীর। আমি থাকবো ওই ঘরে, কেমনে থাকবো আলমগীর? কেমনে কস এসব কথা? তুমি কই থাকবা সেটা তো আমার জানার বিষয় না মা। আমি যদি এই ভিটা বাড়ি বিক্রি করে দিই তাহলে তুমি কই থাকবা? কেন তুই না কইলি ওই ঢাকাতে কি ফ্ল্যাট না কি কিনবি? আমি তুই আর বোমার লোক ওইখানে কি থাকমু? মা ওইটা ঢাকা, গ্রাম না। আর তাছাড়া তুমি সারা জীবন গ্রামে থাকছো, তোমার গায়ে গতরে গ্রামের গন্ধ। তোমার কি মনে হয় আমি তোমারে আমার ওই ঢাকার ফ্ল্যাটে নিয়ে যাব? শুধু তুমি না, এই গ্রামের কাউরেই আমি আমার ওই ঢাকার ফ্ল্যাটে নিয়ে যেতে পারবো, বুঝছো? আচ্ছা যাই হোক, তুমি যেহেতু বড় ভাইজানের লোকে থাকতে চাইতেছো না, সমস্যা নেই। আমার একটা চেনা জানা বৃদ্ধাশ্রম আছে, ওইখানে আমি তোমার রেখে দেবো না, তোমার মাসে মাসে টাকা পাঠাই দেবো, তুমি আরামে থাকতে পারবা। এবার ঠিক আছে? আপনার লজ্জা করে না এই কথাটা কইতে? আপনি কেমনে আমার এই কথাটা কইতে পারলেন? আপনি জানেন আপনি যে আমার কলিজার টুকরার সন্তান? এই যে আপনি বিদেশে আছিলেন, আম্মা একটা রাতও শান্তি মতন ঘুমাইতে পারেনি। দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে এটাই দোয়া করছে, তার কলিজার টুকরার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজ আপনি বিদেশ গেছিলেন, এত মানুষ যে আম্মার কাছে টাকা পাইতো, সে টাকাগুলা কত কষ্ট করে আম্মা জোগাড় করে মানুষরে দিচ্ছে, ভুলে গেছেন আপনি সব। আর সেইবারে আপনি কইতেছেন বৃদ্ধাশ্রমে যাইতে? এই চুপ, তুই একটু কথা কম বল। বৃদ্ধাশ্রমে যাইতে বলবো না তো কি বলবো? হ্যাঁ, বড় ভাইজানের সাথেও তো থাকতে চাইতেছে না মা। আসলে সে তো আমার ভালোই চায় না। সে যদি আমার ভালো চাইতো তাহলে সে সব সময় আমি যা বলছি তাই শোনার চেষ্টা করতো, কিন্তু না, সে সব সময় আমার ঘাড়ের উপরে চেপে থাকতে চায় আর আমার টাকা পয়সা খরচ করতে চায়। ছোট বাবা, তোর কোনো টাকা পয়সা খরচ হইব না বাবা, আমারে তোর রাখতে হইব না। বৃদ্ধাশ্রম না কি জানি কইলি না, ওখানে পাঠানোর দরকার নাই। আমায় তোরা যে পেটে ধরছি, সেই দাবি থেকে তোর কাছে একটা অনুরোধ করতেছি বাবা। আজকে এই একটা রায় তোর বাড়িটাতে থাকতে দিস, কালকে আমি আমার ব্যবস্থা করে ফেলাম। ঠিক আছে, তুমি যেহেতু আজকে রাতটা থাকতে চাচ্ছ, কোনো সমস্যা নেই, থাকো। কালকে সকাল থেকে নিজের ব্যবস্থা নিজে করে নি। শোনেন, আমি কই কি এরকম করে খাড়ায় থাকলে কি হইব? আমি কই কি একটু বাজারে যান, যায়া দেখেন কেউ আমাকে একটু চাইল একটু ডাল বাকি দেয় কিনা, কিছু তো খাওয়ান লাগবো নাকি। বাজারে তো গেছিলাম, কিন্তু কোনো দোকানদার আমার বাকি দিতে চায় না। এটা কি কোন, তাহলে কেমনে করে চলবো আমরা? কি হইব? ভাইজান, ভাইজান, কি হয়েছে জান্নাত? ভাইজান সর্বনাশ হয়ে গেছে। কি কো? কি সর্বনাশ? মা তো বাড়ি ছেড়ে চলে যাইতেছে। এই, মা বাড়ি থেকে চলে যাবো কেন? কি উল্টাপাল্টা কথা কও? গতকাল রাতে আপনার ছোট ভাই মারে অনেক উল্টাপাল্টা কথা কইছে। কি? আমার মারে উল্টাপাল্টা কথা কইছে? কি কইছে আমার মারে? আপনার ভাই নাকি গ্রামের বাড়ি ঘর সব বিক্রি করে ঢাকাতে ফ্ল্যাট কিনবো। মা তো গ্রামের মানুষ, মারে নাকি সে ঢাকার ওই ফ্ল্যাটে রাখবো না। মারে কইছে সেজন আপনাগুলো গাইয়া থাকে। মা তো জানে আপনারা তো নিজেরাই চলতে পারতেছেন না, তাই মা নিষেধ করে দিছে যে সে আপনাগুলোকে থাকতে পারবো না। আপনার ছোট ভাই মারে কইছে আপনাগুলোকে যদি না থাকতে পারে তাহলে যেন সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে। সে কথা শুই না মা এত কষ্ট পাইছে, তাই এখন মা বাড়ি ছেড়ে চলে যাইতেছে। হায় হায়, কি কইতেছো তুমি?
আলমগীর কি অমানুষ হয়ে গেছে? ও পাগল হয়ে গেছে? নিজের জন্মদাতা মারে কেউ এগুলো কয়? ওই আপনি খারাপ থাকেন না, আপনি শিগগিরই যান, মারে আটকান। ও ভাইজান তাড়াতাড়ি চলেন, মা যদি একবার চলে যায় তাহলে মার আর খুঁজে পাইবেন না। না না না, চলো মা। ও মা, মা। মা, মা তুমি যাও না মা, মা তুমি আমার কথা শুনো মা, তুমি যাও না মা, মা তুমি যাও না। ভাইজান, মারে তুমি আটকাও ভাইজান, প্লিজ তোমার পায়ে ধরে ভাইজান, মারে আটকাও। মা তুমি যাও না মা, আমি কেন থাকবো মা? মা তুমি যাও না মা। মা, ও মা, মা তুমি কই যাইতেছো? মা কই যাইতেছো? জানি না রে বাবা, আমার আলমগীর, আমার ছোট ছেলে আমার যে কথা বলছে, তারপর তো আমার পয়সা ঠাকুরই ঠিক না। খালি খালি আমি তো জানি আত্মহত্যা করা মহাপাপ, এর লেগে গলায় ধরে দিতে পারি নাই বাবা। আমার নিয়ে চিন্তা করিস না, আমার যেদিকে দুঃখ যে আমি চলে যাবো, ঠিক আছে? ও মা, তুমি কি করতেছো মা? আমি তোমার বড় বলা, আমি বেঁচে থাকতে আমি তোমার কোথাও যাইতে দেবো না। এই যে অসভ্য, অমানুষ, জানোয়ার, তুই কি মানুষ? হ্যাঁ, যে মা তোরে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, যে মা তোরে ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করছে, খাওয়াইছে, পড়াইছে, আর সেই মারে কস তুই বাড়ি থেকে বাইরে যেতে, তারে বৃদ্ধার সময় থাকতে কস। ঢাকা শহরে তুই বাড়ি কিনবি আর সেখানে আমার মায়ের জায়গা হবে না? না, এই তুই কি একবারও চিন্তা করে দেখছস? আরে আমার মা যদি তোর জন্ম না দিত তাহলে তো তুই এই পৃথিবীর আলো দেখতে পাইতি না। আজকে তোর একটা কথা শোন, তুই হয়তো এই কথা জানোস না বা শুনছ নাই। তুই যখন মায়ের পেটে আসিলি তখন আমার মায়ের খুব কষ্ট হইতো, আর তুই যেদিন হবি সেদিন তো মা কষ্টে কান্নাকাটি করতেছিল। মায়ের এই অবস্থা দেখা বাবা তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে গেল মারে। ডাক্তার তো মায়ের কন্ডিশন দেখে কইলো যে শুনেন, আপনি যদি এখন সন্তান জন্ম দিতে চান তাহলে কিন্তু আপনি বাঁচবেন না, এই সন্তানটা আপনি নষ্ট করে ফেলেন। আর আমার মা কি কইছে জানোস? মা কইছে না, দরকার হলে আমি মারা যাব, কিন্তু আমার সন্তান আমি জন্ম দেব, আমার সন্তানে পৃথিবীর আলো দেখবে। আর সেই মারে তুই বাড়ি থেকে বাইর করে দিতে চাস? শোন, আমার মা যদি একবার তোর অভিশাপ দে, তুই তো ধ্বংস হয়ে যাবি, আল্লাহর গজব পড়বে তোর উপর। চুপ করেন, এমন ভাবে কথা বলতেছেন যেন আমি কোনোদিন মাকে পড়াইও নাই, খাওয়াইও নাই। গত 4-5 বছর ধরে আমি বিদেশে কষ্ট করে টাকা পাঠাই আমার মারে খাওয়াইছি, পড়াইছি, যা যা লাগবে সব দিছি। এখন নিজের মুরত থাকলে মারে নিজের কাছে নিয়ে গিয়ে রাখেন আর নিজে খাওয়ান যান। হ, আমার মারে আমি খাওয়ামু, আমি পড়ামু, মা আমার কাছে থাকবে, আমার কাছে খাবে। ও মা, চলো আমার লাগে, চলো, তুমি আমার কাছে থাকবা মা, চলো। আরে বাবা রে, তোর তো নিজের খাওয়ানি তুই জুটাইতে পারস না, কত কষ্ট করতেছ। আমারে তো চালার লাগবে না বাবা, বাড়তি মায়ের দায়িত্ব তো নেওয়ার দরকার নাই, মার জন্য তো অনেক করছো। আমি দরকার হলে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করবো, ভিক্ষা করে আমি নিজের চালাইতে পারবো। তুই খালি আমার এই ছোট্ট ভাইয়াটা, আমার টুনির দায়িত্বটা নে বাবা। আরে মা, তুমি এটা কোনো কথা কইলা? তুমি দায়িত্ব তো অবশ্যই নেবো, তোমার দায়িত্ব নেবো, আমি তোমার বড় বল, আমি বাইরে থাকতে আমি তোমার ভিক্ষা করে খেতে দেবো, এটা তুমি চিন্তা করলা কেমনে মা? আমি তো আছি মা, আমি যা খাই আমি তোমার যেমনে রাখবো, আমি আদর যত্ন করো মা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করো। ও তো মানুষ হয়ে গেছে মা, টাকার গরমে ও পাগল হয়ে গেছে মা। চলো, এখানে আর এক মুহূর্ত না, চলো আমার লগে চলো। তোরাই তো ভাই অভিশাপ দিস না আম্মা, অভিশাপ দিস না। আপনি কি মানুষ? হ্যাঁ, আপনি কি মানুষ নাকি জানোয়ার? একদম কথা বলবি না। যা যা করতেছি চুপচাপ সব দেখে যাবে। আর যদি বেশি কথা বলছ না তাহলে তোকে আমি দেখাই দেবো জানোয়ার কাকে বল। জামাই, আমার মাইয়া আমার ফোন করে যা কইলো তা কি সত্য? আপনার মেয়ে আপনার ফোন দিয়ে কি বলছে সেটা আমি কিভাবে জানবো? আপনি আমারে বলেন, তারপর আমি বলতে পারবো যে সেটা সত্য নাকি মিথ্যা। আমার মেয়ে ফোন করে কইলো তুমি নাকি অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে চাও, তার বিয়ে করতে চাও। ও, তাইলে আপনার মেয়ে ঠিক কথাই বলছে। আমি ভাবছি যে আমি আর একটা বিয়ে করবো। জামাই, এটা তুমি কি কও? আমার এত সুন্দর একটা নম্র ভদ্র শিক্ষিত মেয়ে,
তারে রেখে তুমি আরেকটা বিয়ে করবা কেন? আমার মেয়ে কি করছে, কি অপরাধ তার? না না, আপনার মেয়ের কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই। আসলে সে অনেক পুরান হয়ে গেছে, তো তাকে এখন আর আমার ভালো লাগে না। তাই আমার একটা নতুন বউ দরকার সংসারের জন্য। তাই আমি চিন্তা করছি নতুন একটা বিয়ে করব। জামাই, মুখ সামলায় কথা কবে কই দিলাম, আমার মেয়ে ঘরে থাকতে আরেকটা বিয়ে করতে চাও তুমি? মগের মুলুক পাইছো নাকি? হ্যাঁ, আমার মেয়েরে তুমি বিয়ে করছো, আমার মেয়েরে নিয়েই তোমার সংসার করতে হইব। যদি কোনদিন শুনি তুমি বলছো যে আরেকটা বিয়ে করবা, তাইলে কিন্তু তোমার নামে আমি নারী নির্যাতনের মামলা দিব। আপনার কত বড় সাহস, আমার বাড়িতে আমার সামনে দাঁড়ায় আপনি আমাকে থ্রেট দিয়ে কথা বলতেছেন? আমি ভাবছিলাম আরেকটা যদি বিয়েও করি তাহলে আপনার মেয়েকে আমার সাথে রাখবেন, কিন্তু আপনি যেহেতু আমাকে থ্রেট দিয়ে কথা বলেই ফেলাইছেন, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করবো না, তাকে আমি ডিভোর্স দিব। আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যান, বুঝতে পারছেন? আর কালকের মধ্যে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যান। আল্লাহ দয়া লাগে আপনার, আপনি এরকমটা করেন না, এরকম কথা করেন না। আমি আপনারা কত ভালোবাসি আপনি জানেন না। আপনারা ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আপনি যদি আমারে ছাইড়া দেন, আমারে তালাক দিয়ে দেন, তাহলে তো আমি মরেই যাবো। আপনি এরকম কথা করেন না। দরকার আমি এই বাড়িতে এক কোনা কাছে মায়ের মতন পয়রা থাকবো, তাও আমার আপনি এই বাড়ি থেকে তারাই দিয়েন না, তারাই দিয়েন না। তোর বাপ মা আমার সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার করছে, তারপর আমি তোর সাথে সংসার করবো? জীবনও না, অসম্ভব। এখন আপনার মেয়েরে নিয়ে এই বাড়ি থেকে বের হন, নাহলে কিন্তু আপনাদের তিনজন আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সি 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 জামাই, আমি তোমার এত ভালো মনে করছি আর তুমি এত খারাপ, এটা আমি কল্পনাও করতে পারতাছি না। আমি আর তোমার শ্বশুর হইলাম গিয়া মুরব্বী, আর তুমি এই মুরব্বী গো খাট ধুইরা বাইর কিনা দিতে চাও? বেয়াদব জানি কোরআনকের। আমার মাইয়া পয়সা যায় নাই, তুমি যখন এত বড় এই কথাই কইয়া ফেলাইছো, তাইলে আমি আর আমার মাইয়ারে তোমার লগে সংসার করতে দিব না। জান্নাতে বাপ এখনো খাড়া আছেন কেন? জান, মাইয়ারে নিয়ে আহেন, এই অসভ্যের লগে আমি আমার মায়ের সংসার করতে দিব না। আয় এই যাবেন না? আয়। না বাস, আয় করেছি। আমি আমার জামাইয়ের কাছে আয়। বোমা, ও বোমা, বোমা, খাও, কই যেতেছো? তোমার আব্বা আম্মা তোমার কই নিয়ে যেতেছে? কই যেতেছো তুমি? আম্মা, আমি আপনার ছেলের সংসার ছেড়ে চলে যেতেছি। যাওয়ার আগে আমি আপনার লোকে একবার দেখা করতে চাইছিলাম, কিন্তু আমার আব্বা আম্মা আপনার লোকে আমার দেখা করতে দেয় নাই। ভালো হয়েছে আপনার লোকে আমার রাস্তায় দেখা হয়ে গেছে। আম্মা, আপনাকে বাড়িতে যখন আমি বউ হয়েছিলাম, তখন আমি ভাবছিলাম এই বাড়ির থেকে আমার লাশ যাব, কিন্তু দেখেন আম্মা, আমার কি পোড়া কপাল। এই বয়সে আমার স্বামীরে চাইরা, আমার স্বামীর সংসার চাইরা চলে যাইতে হইতেছে। আম্মা, আমি যদি কোনো ভুল করে থাকি, আপনার লগে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমার মাফ করে দিন। কি বলতেছে সব বৌমা? তুমি কোনো অন্যায় করো নাই, তোমার মতন এরকম একটা লক্ষ্মী মাইয়া পাইছি, এটা তো আমার ছেলেরও কপাল, আমারও কপাল। তোমার কোনো ভুল নাই মা গো, আমার পেটের ভুল, সব দোষ আমার পেটের। এমন ছেলে ধরছি। আর তুমি তোমার আমি আগলায় রাখবো বৌমা, তুমি কোনো কষ্ট পায় না। তুমি কেন চলে যাবা বৌমা? আমার আলমগীররা ছাইরা তুমি কেন চলে যাবা? ক্যান্সেল হয়ে যাবে, আপনি জানেন না? আপনার পোলা নাকি আমার মায়ের লগে সংসার করবো না, তার নাকি এখন আমার মায়ের আর ভালো লাগে না। সে আমার সামনে, আমার বউর সামনে, হ্যাঁ কই আরেকটা মেয়ের নাকি বিয়ে করবো। আমার মায়েকে ফালাই না, হ্যাঁ কেন সতীনের ঘর করবো? এই জন্য আমার মায়ের আমি লয়ে যাইতেছি। বেআইন, আপনি ভালো মানুষ, শুধু আপনার কথায় আমার মায়ের আপনার পোলার কাছে বিয়া দিছি। আমার মায়ের জীবন খালি আপনার পোলাই নষ্ট করে নাই, আপনি শুধু আমার মায়ের জীবন নষ্ট করছেন। আমি অভিশাপ দিয়ে গেলাম, আপনার উপর আল্লাহর গজব পড়বো। আপনার আমার মায়ের জীবন নষ্ট করছেন না, আপনাকে বিচার আল্লাহ করবো। বেন, আপনি একটু শান্ত হন, আমার কথাটা একটু শুনেন। আপনি এইভাবে বললেন না। আপনার মায়া হইতে পারে, আপনি পেটে ধরছেন, কিন্তু বিয়ের পরও তো আমি একদিনের জন্য ছেলের বউ মনে করি নাই, নিজের মেয়ে মনে করছে। হ্যাঁ বৌমা, তোমার আব্বা মনে করো না কেন? আমি কোনোদিন তোমার নিজের ছেলের বউ মনে করছি, নিজের মেয়ে মনে করছি না। ওরে আমি আমার নিজের মায়ের চাইতো বেশি ভালোবাসি। আমার কাছে আমার টুনি যা, আমার কাছে আমার বৌমারাও তাই। আমি যেতে দেবো না,
না বিয়ে, আমি আমার বৌমার আমার কাছে রেখে দিব। আমি কোনোভাবে আপনাকে লগে যাইতে দিব না, ওরে দিব না। আমার মেয়ে আপনার কাছে থেকে কি করব? আপনার পোলায় তো কইছে আমার মায়ের ডিভোর্স দিব। সে আমার মায়ের ডিভোর্স দিব, তাহলে কোন পরিচয়ে আপনি আমার মায়ের রাখবেন? আমার মাইয়ার পরিচয়ে থাকবো? আমি তো আপনাকে কইলাম ও তো আমার বৌমা না, আমার মাইয়া। আমার মাইয়া আমার পরিচয়ে এ বাড়িতে থাকবো। বিয়ে বিয়ে, আমার কথাটা একটু শুনেন। আমি তো চিনি আমার আলমগীর রে, আমার ছেলেটার মাথাটা একটু গরম। মাথাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে সব ঠিক হয়ে যাবো, তখন বৌমারে ঠিকই মাইনা নিব। না 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 না, আপনার পোলার চেহারা অহংকারে পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, মানুষ যখন আর মানুষ মনে করে না। আমি আমার মায়ের এই অনিশ্চয়তার মধ্যে আমি রাইয়া যেতে চাই না। আমার মায়ের কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, আমার মায়ের আমার বাড়িতে নিয়ে আবার বিয়া দেবো। আব্বা, আব্বা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। জীবন মরণ তার সাথে থাকবো বললা তার আমি কবুল বলছিলাম। তুমি আমার এখান থেকে নিয়ে যাইয়া কোন লাভ হইব না। আমি আমার জামাইরে কোনো দিনও ছাড়তে পারবো না। আমার শাশুড়ি যখন আমার রাখতে চাইতেছে, তোমরা আমার শাশুড়ির কাছে থাকতে দাও। আব্বা, আম্মা, তোমরা আমার জোর করো না। আমি কোথাও যাবো না, আমি বাড়িতে যাবো না। আমি আমার শাশুড়ির কাছে থাকবো। আমার শাশুড়ির লগে থাকতে দাও। আমার শাশুড়ির লগে থাকলে আমার স্বামীর আমি দূর থেকে হইলো এক নজর দেখতে পারবো, তার কাছাকাছি থাকতে পারবো। বেন, আমার বৌমা যেহেতু যাইতে চাইতেছে না, তারা জোর করেন না, আমার কাছে থাক। তার যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনারা আমরা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বাইটা নিব। মারে, এত কিছুর পরও তুই এখানে থাকতে চাস, তোর শাশুড়ির কাছে থাকতে চাস? যে স্বামী তোরে তালাক দিব কইতেছে, তোর দেখতে পারে না, তারে দেখার লেগে তোর শাশুড়ির কাছে তুই থাকবি? 2 দিন পরে যখন তোর স্বামী আরেকটা বিয়ে করবো, তখন তুই এটা দেখতে পারবি, সহ্য করতে পারবি? ঠিক আছে, তারপরও তোর আমি জোর করে নিতে পারব না রে মা। তোরে জোর করে তোর দেহটা নিতে পারবো আমি, কিন্তু মনটা তো নিতে পারবো না। তুই এখানে থাক, আমি আর মানা করবো না। কিন্তু বেআইন, আপনার একটা কথা কইয়া যায়, আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় বা কোনো ক্ষতি করার চেষ্টা করেন আপনারা, তাহলে কিন্তু আপনার পোলা তো আছেই, আপনার সহ আমি জেলের ভাত খাওয়ামো করে দিলাম। এই আসো। বেন, আমি কোনোদিনও তোমার যাইতে দিব না বৌমা। একদিন দেখবো সব ঠিক হয়ে যাইব সব। আহারে, এই বয়সে যেভাবে কষ্ট করতেছেন, এই কষ্টের কাজ করতে করতে তো হায়াত থাকতে মরে যাবেন। আর কোনো কাজ পান নাই? এত কষ্টের কাজ আপনারা কে করতে বলছে? অন্য কাম আমারে কে দিব? অনেক জায়গায় কাম করছি তো পাই নাই, বাধ্য হয়ে দিন মজুরে কাম নিছি। তারপরও ভালো আছি। আমি কারো টাকা খাইও না, কারো টাকা চলিও না, নিজে কষ্ট করে নিজের টাকা কামাই করে খাই। কি যে ভালো আছেন তা তো দেখেই বুঝতেছি। না খাইতে খাইতে মনে হয় গালের চাপাটা একদম বসে গেছে না? আর পরিশ্রম করতে করতে তো আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে অর্ধেক কমে গেছে। আপনি আমার বড় ভাই, আপনি খেতে খামারে কাজ করলে তো মানুষজন আমার ডাইকে ডুকে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমার টাকা পয়সার অভাব নাই, আপনি আমার বড় ভাই, আপনার লেগে কেন আমি কথা শুনতে যাবো? যাই হোক, এত কষ্টের কাম করেন। আপনারা আমি 5,000 টাকা দিতেছি, এই 5,000 টাকা নেন, নিয়ে যা যা কেনার আছে সব কিনেন। আরে ধরেন, এই 5,000 টাকা নেন, আর যা যা খরচপাতি আছে এগুলো করেন। মনে করেন না যে টাকাটা আপনার এমনি এমনি দিছি। এই আলমগীর ওনার কাউরে এমনি এমনি টাকা দেন, এই টাকাটা আমি আপনারা ধার দিলাম। আপনার হাতে যখন আবার টাকা আসবে তখন আপনি আমার দিয়ে দিবেন। তুই যেদিন বাড়ি থেকে বাইর করে দিছিলি সেদিন তোর একটা কথা কইছিলাম, তুই কি ভুলে গেছস? আমি কইছি বাইসে থাকতে আল্লাহ যেন তোর টাকা আমার 1 গ্লাস পানিও না খাওয়ায়। আমি এক কথার মানুষ, মরে যাবো, তবু তোর টাকা আমি 1 গ্লাস পানিও খাবো না। লাগলে এর থেকে ছোট কাজ করুম, আরো কষ্টের কাজ করুম, মুসলিম মেথরের কাজ করুম, তারপরও তোর কাছ থেকে আমি কোনো টাকা নেব না। এই নে তোর টাকা।
আরে কি হলো তোর? এই আলমগীর, এই আলমগীর, ওরে ভাই, ভাই তোর কি শরীর খারাপ? হ্যাঁ, একটু আগে না তুই অন্য কথা বলি। ভাই তোর কি হয়েছে? আলমগীর, আলমগীর কথা কথা কেন? ভাই কি হয়েছে? ভাই তোর কি হয়েছে? ভাই রে, ভাই তোর কি হয়েছে? এই কোথায় আছো? একটু এদিকে আও না। আলমগীর তো অসুস্থ হয়ে পড়ছে। ভাই রে, ভাই, এই ভাই, এই ভাই, একটু এদিকে আসো তো। ওর ভাইটা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ, একটু ধরো। ভাই একটু ধরো। কি হলো আমার ভাই? ওরে আমার ভাই রে, কি হলো আমার ভাই? আল্লাহ, কি হলো আমার ভাই? আম্মা, খাওয়ানে তো তেমন কিছু জোগাড় করতে পারলাম না। ঘরে দুগা মুড়ি আছে, একটু মুখে দেন। আমার কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে না বৌমা, তোমরা খাও। এটা কেমন কথা কইতেছেন আম্মা? আপনি যদি না খান তাহলে তো জান্নাত, টুনি এরা কেউ কিছু খাইব না। খান না আম্মা। না বৌমা, কইলাম তো আমার খাইতে মন চাইতেছে না, তাদেরকে দাও। দেখেন না, কেউ তো কিছু খাইতে চাইতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আপনাকে তো ঠিক চিনলাম না। ভাইজান, আমার নাম মিজান। আপনি আমারে চিনবেন না, আপনার ছোট ভাই আলমগীর আমারে চিনে। আমি আর আলমগীর দুবাইতে একই কোম্পানিতে কাম করতাম। ও আচ্ছা, কিন্তু আলমগীর তো এই বাড়িতে থাকে না। আপনি ওই যে ওই টিন শেড আলা যে দালান ঘরটা আছে না, ওইখানে যান। আলমগীর ওইখানে থাকে। ভাইজান, আমি জানি আলমগীর এই বাড়িতে থাকে না, আর আমি এইটাও জানি আলমগীর ওই বাড়ি থেকে আপনাদের সবাইকে বের কইরা দিছে। কিন্তু আপনারা কি জানেন আলমগীর কেন আপনাদের বের কইরা দিছে? আমাদের এত কিছু জানার কোনো ইচ্ছা নাই। আপনার যদি খুব ইচ্ছা থাকে আপনি জান না, আপনি যে আলমগীরের সাথে কথা কন। খালাম্মা, আপনি শুধু শুধু রাগ করতেছেন। আলমগীর কেন আপনাদের ওই বাড়ি থেকে বের কইরা দিছে এটা আপনারা আসলেই জানেন না। ভাই, আপনি কি জানেন উনি কেন আমগো সবাই বাড়ির থেকে বাইর করে দিছে? আলমগীর আপনাদের ওই বাড়ি থেকে বের করে দিছে কারণ আলমগীর একটা কঠিন রোগে আক্রান্ত। আলমগীরের ক্যান্সার হয়েছে। আল্লাহ, এই কি বলতেছো তুমি? কি কইতেছেন আপনি? আমার স্বামীর ক্যান্সার হয়েছে? জি ভাবি, আলমগীরের লাং ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। ও আর বেশি দিন বাঁচবে না, আর সেই জন্যই সে বিদেশ থেকে হঠাৎ করে দেশে চলে আসছে জীবনের শেষ কিছুদিন আপনাদের লগে কাটানোর জন্যে। কিন্তু আপনারা তার কাছের মানুষ, আপন মানুষ। তার মৃত্যু হয়তো আপনারা মাইনা নিতে পারবেন না, আপনারা কষ্ট পাবেন, আঘাত পাবেন। এই জন্য আপনাদের দূরে সরাইয়া দিছে। আলমগীরের সাথে মাঝে মাঝে আমার ফোনে কথা হয়, ও আপনাদের ব্যাপারে আমার সব কিছুই বলছে। তাই আমি চিন্তা করে দেখলাম আসলে যদি আলমগীর একা একা থাকে, আর আল্লাহ না করুক ওর যদি কিছু হয়ে যায়, তাহলে তো আপনারা কোনোদিন জানতেই পারবেন না যে আলমগীর কেন মারা গেল, আর কেন বা ওর কাছ থেকে আপনাদের দূরে সরাইয়া রাখলো। আপনারা ওর উপরে অভিমান কইরা থাকবেন, আর আলমগীর এক বুক কষ্ট নিয়ে মারা যাইব। খালাম্মা, ভাইজান, ভাবি, আপনারা রাগ অভিমান ভুইলা আলমগীরের কাছে যান। ওর হাতে সত্যি আর সময় নাই। ও কি কইছে? মা, ও মা, চলো যাই। কি কয়? কি সর্বনাশা কথা! আসেন ভাই, আপনি আসেন ভাই। আলমগীর, কি ব্যাপার? তোমাদের সবাই আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি, তারপর কোন সাহসে তোমরা এই বাড়িতে আসছো? যাও, এই বাড়ি থেকে চলে যাও। কি হয়েছে তোর? ভয় করতেছিস কেন আলমগীর? কি হয়েছে বাবা? আমার কিছু হয় নাই, তোমরা এই বাড়ি থেকে যাও। তোমরা এই বাড়িতে আর কোনোদিন আসবে না। মিশে কথা কবি না ভাই। তুই নাকি আর বেশি দিন বাঁচবি না। ডাক্তার নাকি কইছে তোর নাকি ক্যান্সার হয়েছে, তোর হাতে নাকি আর বেশি দিন সময় নাই। তোমার এইসব উল্টাপাল্টা কথা কে বলছে?
সবকিছু মিথ্যা কথা। আমি কইছি আলমগীর। বন্ধু তুই? আমি। তুই যখন দেশে আইসস আমি খোঁজ নিছি। তুই গ্রামে আসার পর তোর মা, বউ, ভাই, ভাবি, বোন সবাইকে দূরে সরাইয়া রাখছস। তুই একা একটা মানুষ অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পইড়া থাকস। কাল যদি তুই মইরা যাস কেউ তো খবর পাইবো না। কাল যদি তোর লাশ ঘরের মধ্যে পচা যায় কেউ তো জানতেও পারবো না। তাই আমি বাধ্য হইয়া সবাইরে কইয়া দিছি তোর ক্যান্সার, তুই আর বাঁচবি না। বন্ধুরে, জীবনের শেষ কয়টা দিন তুই তোর পরিবারের মানুষের লগে থাক। সত্য কোনোদিন চাপা থাকে না। তাই তুই সবাইরে কয়া দে তোর ক্যান্সার হইছে, তুই আর বেশি দিন বাঁচবি না। এসব এসব কি বলছে? আপনার নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছে না? আপনার নাকি ক্যান্সার হয়েছে, আপনি নাকি বেশি দিন বাঁচবেন না। কি হইল? কথা কইতেছেন না কেন? আপনি কথা কইতেছেন না কেন? কথা কন, কি হয়েছে আপনার? আমার বন্ধু ঠিক কথাই কইছে, আমার ক্যান্সার হয়েছে। 1 বছর আগে আমার এই রোগটা ধরা পড়ে। তখন আমি বিদেশে অনেক ডাক্তার দেখছি, অনেক ডাক্তার, কিন্তু সব ডাক্তার আমার একটাই কথা কইছে, আমি নাকি অনেক দেরি করে ফেলাইছি তাদের কাছে যাইতে। আমার এই রোগের আমি নাকি শেষ পর্যায়ে আছি। আমার এই রোগ এখন আর ঠিক করা যাইব না। মা, বিশ্বাস কর, আমার যে এত বড় একটা রোগ হয়েছে আমি না বুঝতে পারি নাই আমার এই রোগটা কখন হয়েছে। আমার মাঝে মাঝে কাশি আসতো, আমি কাশতাম, আবার মাঝে মধ্যে কাশির সাথে রক্তও আসতো। আমি তো মনে করছি এটা তেমন কিছু না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারি না এবার। আমার মালিক যখন জানতে পারতো যে আমার ক্যান্সার হয়েছে, সে তখন দুবাইয়ের অনেক বড় ডাক্তারের কাছে আমার নিয়ে গেছে চিকিৎসা করানোর জন্য। কিন্তু মা, ওই ডক্টর একই কথাই বলছে, এখন আর কিছুই করার নাই। মা বিশ্বাস করো, এই কথা আমার শোনার পর আমার মাথার উপরে আকাশটা ভেঙে পড়ছে। আমার তখন খালি মনে হয়েছে আমার মা, আমার বোন, আমার ভাই, আমার ভাবি, আমার বউ, তোমাদের সবার চেহারা আমার চোখের সামনে ভাসছে। আমার বুকটা ফেটা যেতে দিল, বলেছিলাম কখন তোমাদের দেখো। আমি আমার মালিকের হাত পা ধরে কান্নাকাটি করে কইছি আপনি আমার দেশে পাঠানোর ব্যবস্থা করো। বাবা, আমার মালিক তখন আমার অনেকগুলো টাকা পয়সা দিছে, দিয়ে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করছে। আমি যখন প্লেনে করে বাড়িতে আসতেছিলাম দেশের দিকে, তখন আমি বসে বসে ভাবতেছিলাম যে আমার এই পুরো পরিবারই তো আমার উপরে নির্ভর। আমি যদি ইনকাম করে টাকা না দিই তাহলে আমার পরিবার কেমনে চলবে? আমার ভাই একজন অসুস্থ মানুষ, সে ঠিকঠাক মতন কাজটাও করতে পারে না। আমার যদি কিছু হয়ে যায় আমার ভাইয়ের সংসার চলবো কেমন? আমার এই ফুলের মতো নিষ্পাপ, আমি যদি মইরা যাই মা, তারপরে তো সে বিধবা হয়ে যাইব, তার জীবনটা নষ্ট হয়ে যাইব। তখন সে তার বাকি জীবনটা কাটাইবো কেমন? আমার মা, বোন, অত সবার এই সুন্দর জীবনটা আমি কেমনে নষ্ট করে দেব? এই জন্যে মা, আমি বাড়িতে এসে সবার প্রথমে ভাইরে বাড়ি থেকে বাইর করে দিয়েছি, যাতে সে নিজের কষ্ট করে টাকা উপার্জন করে নিজের সংসারটা চালাইতে পারে। আমার এই বোনটারে আমি বিয়ে দিতে চাইছি,
কারণ আমি যদি মইরা যাই মা, তাহলে আমার বোনের পড়াশোনা এমনিও বন্ধ হয়ে যাবো। তাই আমি বাইসা থাকতে আমার বোনের বিয়েটা দিতে চাইছি, যাতে তাতে হলেও তার একটা গতি হয়। আর মা, তোমার আমি বৃদ্ধাশ্রমে দিতে চাইছি, আমার মারে আমি বৃদ্ধাশ্রমে দিতে চাইছি। কারণ আমি জানি আমার ভাই যখন শুনবো যে আমার মারে আমি বৃদ্ধাশ্রমে দিতে চাইছি, আমার ভাই সুইটে চলে আসবো, আমার মারে সে কখনো বৃদ্ধাশ্রমে রাখতে দিব না। আর জান্নাত, তোমার সামনে আমি আরেকটা মেয়ের সাথে প্রেমের নাটক কেন করছি জানো? যাতে তুমি আমার ঘৃণা কর, যাতে তুমি আমার ঘেন্নায় আমার মুখটাও তোমার দেখতে ইচ্ছা না কর, তুমি আমার যাতে বুইলা যাও। যখন তুমি আমার ঘৃণা করবা, তখন তো আমি মরে গেলেও তুমি আর আফসোস করবা না, তুমি আমার বুইলা যাইবা, তুমি আমার মনে করার চেষ্টা করবা না। কিন্তু বিশ্বাস কর, তোমাকে ওই প্রত্যেকটা মানুষকে এত কষ্ট করে কথা কইতে, এত করে কষ্ট দিতে আমার অনেক খারাপ লাগছে। আমার ভাই যখন আমার বাড়ি থেকে চলে যায়, তখন আমি সারা রাত কাঁদছি মা, সারা রাত। এটা আমি কাউরে বুঝতে দেইনি। আমার মা যখন এই বাড়ি থেকে চলে যায়, তখন আমার মনে হইতেছিল যে আমি দুনিয়াতে সবচেয়ে বড় পাপী মা, সবচেয়ে বড় পাপী, যে নিজের মারে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা বলছে। আর আমার বউরে যখন আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যেতেছিল, তখন মা, আমার মনে হইতেছিল যে আমার কলিজাটা কেউ সিরা নিয়ে যাইতেছে মা। একটা খুব ভালো হয়েছে, তোমাকে সবাই এক লোক আমি পাইছি। তোমাকে সবাই আমি অনেক কষ্ট দিছি মা, অনেক কষ্ট দিছি ভাই, অনেক কষ্ট দিছি জান্নাত। তোমরা সবাই আমারে মাফ করে দিও, তোমরা সবাই আমারে মাফ করে দিও। তোমরা আমারে মাফ করলে আমি মরে যাও, কবরে শান্তিতে ঘুমাইতে পারবো একটু। কিচ্ছু হবে না, আমার বলার কিচ্ছু হবে না, আমার আলমগীর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে আমার ছেলের কিচ্ছু হইব না, কোনো ক্ষতি হইব না। চিকিৎসা করাবো দুনিয়ার যে যে জায়গাতে নিয়ে আমার ছেলের ভালো চিকিৎসা আমি সেখানে নিয়ে যাবো। দরকার হলে আমার শরীরের সমস্ত রক্ত আমি বেঁচে দিব। আমি আমার আলমগীর কোনোভাবে মরতে দিব না, আমার বলা বেঁচে থাকবো। আমি জানি তো বেঁচে থাকবো। আপনি হলেন আমার স্বামী, আপনার যদি কিছু হইয়া যায় তাহলে তো আমিও মরে যাবো, আমি তো পয়সা থাকবো না। বাঁচলে দুজন এক লগে বাঁচবো, মরলে দুজন এক লগে মরে যাব। আমি আপনার বউ, আমি আপনার পাশে থেকে আপনার সেবা যত্ন করে আমি আপনার সুস্থ করে তুলবই। ভাই রে, ভাই তুই এতদিন বিদেশে থেকে আমাকে সবার লাগে করতো, এখন আমরা সবাই মিলে তোর লাগে করো। দরকার হলে এই ঘর বাড়ি ভিটা সব বেচা তোর আমরা চিকিৎসা করো ভাই। ভাই রে, তোমার কিচ্ছু হইব না ভাই, তোমার আমরা সবাই অনেক ভালোবাসি। চেষ্টা করে পারি আমরা তোমার সুস্থ করে তুলবো। আমি এতদিন পরে বুঝতে পারলাম এই পরিবারের মানুষজনরাই আসলে আপন মানুষ। ভাই, আমি তোমাদের সাথে আরো কিছুদিন বাঁচতে চাই ভাই। মা, আমি তোমাকে লাগে আরো কিছুদিন বাঁচতে চাই মা। মা, আমি তোমার লাগে থাকতে চাই ভাই, যা আমি তোদের সাথে থাকতে চাই, আমি তোমাদের সবার সাথে বাঁচতে চাই। আল্লাহ।